আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও প্রীতি ও শুভেচ্ছা। আসন্ন অলিম পরীক্ষা ২০২৬ উপলক্ষে আমরা সিআরডিমির পক্ষ থেকে তোমাদের জন্য এই কোর্সের আয়োজন করেছি। আ আমরা ইতিমধ্যে ফ্রি ক্লাস অনেকগুলো নিয়ে ফেলেছি আর অল্প কিছু ক্লাস বাকি আছে। সেগুলো আমরা রিসেন্টলি নিয়ে নিব। হয়তো আমরা আর ২ টা থেকে ৩ টা সর্বোচ্চ ক্লাস আমরা এভাবে ফ্রি ক্লাস নেব। এর পরবর্তীতে আমরা পেইড ব্যাচে চলে যাব। তো আমাদের ক্লাসগুলো এই পর্যন্ত যারা দেখেছো, তারপরে হচ্ছে আমাদের ক্লাসগুলো আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলোতে ভর্তি হবে। তারপরে হচ্ছে তোমাদের ফ্রেন্ড যারা এখনো শেষ সময়ে এসেও কোনো গাইডলাইন খুঁজে পাচ্ছে না, কি করবে, কতটুকু পড়বে, কি বাদ দেবে, এখনো মাথায় একটা গন্ডগোল হিজিবিজি বেজে আছে, তাদেরকে অবশ্যই তোমরা মেনশন দিবে, অবশ্যই তাদের সাথে শেয়ার করবে যেন তারাও এখানে এনরোল হয়। ঠিক আছে? তো আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন, পড়াশোনা করছি আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আমি তোমাদের সাথে আছি, ইসলামের ইতিহাস সাবজেক্ট পড়াবো ইনশাআল্লাহ। আর এর সাথে পাশাপাশি আমি আরবি প্রথম না সরি কোরআন, হাদিস, বালাগাত, মান্তিক আর ইসলামের ইতিহাস, এই সাবজেক্টগুলো ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি। এবং তোমাদের সাথে ইনশাআল্লাহ তোমাদের বিজয়, তোমাদের সফলতা পর্যন্ত আমি তোমাদের সাথে লেগে থাকবো। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং সুন্দর দিন প্রত্যাশা কামনা করি। ঠিক আছে? তো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমাদের ক্লাস হচ্ছে ইসলামের ইতিহাস। তো সবাইকে আগে আমি সবার কাছে জিজ্ঞেস করছি, আমাকে কি তোমরা সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ? তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এর বাহিরে হচ্ছে কে কোথায় থেকে দেখতেছো সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে? তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসে চলে যাব। আমি তোমাদের থেকে সেই ফিডব্যাকটা নিয়েই যে আমাকে শোনা যাচ্ছে কিনা সেটা একটু এনশিওর করো, কেমন? তারপরে আমরা ক্লাস শুরু করব। আর আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ ইসলামের ইতিহাসে তো তোমাদের এখন অধ্যায় অনেক কম, এখানে প্রত্যেকটা অধ্যায় তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এখানে যে বিশাল একটা অধ্যায়, তারপর হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো টপিক, অনেকগুলো এই যে একটা জ্যাম ধরা একটা অবস্থা, সে অবস্থা থেকে তোমাদেরকে উত্তরণের জন্য আজকের এই মাস্টার স্ট্রোক ক্লাসকে তোমরা অবশ্যই তোমরা ফলো করবা, অবশ্যই তোমরা শেয়ার করবা এবং তোমরা শেষ পর্যন্ত থাকবা, এই প্রত্যাশায় রাখি। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করছি ইসলামের ইতিহাস। তো তোমরা জানো ইসলামের ইতিহাসের 2টা পার্ট আছে, একটা হচ্ছে ক অংশ আর একটা হচ্ছে খ অংশ। ক অংশের মূলত হচ্ছে যেখানে আরব, তারপর হচ্ছে আরব রিলেটেড যে ইসলামের সেই টপিকগুলো এখানে আলোচনা করা হবে। প্রথমত হচ্ছে জাহিলি যুগ, তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা, এরপর হচ্ছে খোলাফায়ে রাশেদিন, অর্থাৎ যাদের মাধ্যমে পরবর্তীতে দুনিয়াব্যাপী এই ইসলাম ছড়িয়ে পড়েছিল। এই 3টা টপিক বা এই 3টা অধ্যায়ে তোমাদের সাথে এখানে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় অর্থাৎ খ অংশে এসেছে মূলত আমাদের ইতিহাস, অর্থাৎ উপমহাদেশে কিভাবে ইসলামের প্রচার প্রসার ঘটেছিল সেগুলো নিয়েই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো আমরা পরবর্তীতে দ্বিতীয় অংশতেও যাব। তো প্রথমে আমরা প্রথম অংশের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমাদের ক্লাস, সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া। তোমাদের এখানে আরো 2টা অধ্যায় আছে, একটা হচ্ছে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আরেকটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন নিয়ে, অর্থাৎ হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনাদের সেই গৌরবান্বিত জীবন, তারপর হচ্ছে খেলাফত কাল নিয়েই হচ্ছে সেই অধ্যায়টা। তো আমরা আজকে হুম আমিও নোয়াখালী থেকে, আমার বাড়ি হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ি। তো আশা করি আমাদের নোয়াখালীর যারা ভিউয়ার্স আছো, যারা শিক্ষার্থী আছো, তোমরা অবশ্যই বেশি বেশি এখানে এনরোল করবা। ঠিক আছে? তো আমরা প্রথমত হচ্ছে এই যে অংশতে যাব সেটা হচ্ছে ধরো প্রাক আরবের পটভূমি। এখানে হচ্ছে এখানে 2টা পরিচ্ছেদ আছে, একটা হচ্ছে প্রাক আরবের পটভূমি আর আরেকটা পরিচ্ছেদ হচ্ছে আহ জাহেলি যুগের সেই সামগ্রিক অবস্থান, অর্থাৎ সেই যুগের সামাজিক অবস্থান কি ছিল, তারপর হচ্ছে পারিবারিক অবস্থান, তারপর হচ্ছে অর্থনৈতিক অবস্থান, তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য বা ইত্যাদি ওভারঅল তাদের সেই সময়ের
যে পরিধিটা বা তাদের যে এই সময়টা বা কালটা ছিল, সেটার সার্বিক একটা চিত্র বা রূপ সেখানে ফুটে ওঠে সেই অধ্যায়ে বা সেই পরিচ্ছেদে। আর এখানে হচ্ছে প্রাক আরবের পটভূমি। এখানে হচ্ছে মূলত আরব, আরব শব্দটা কোত্থেকে এসেছে, আরব শব্দের নাম কি, আরবের আয়তন, আরবের অধিবাসী, তারপর হচ্ছে আরবের যে ভূপ্রকৃতি, তারপর হচ্ছে আরবে কি ধরনের ফল ফলাদি হয়ে থাকে, ইত্যাদি নিয়ে আলোচনা। কেমন? আচ্ছা, আমরা তাহলে এই যে প্রথম যে অংশটা, প্রাক আরবের পটভূমি, এখানে আমরা কয়েকটা পয়েন্টে আমরা তোমাদের সাথে কথা বলবো। কিছু স্লাইডে আছে, আবার কিছু কিছু আমি তোমাদেরকে স্লাইডের বাহিরেও এখানে নোট করে দেব। সেই নোটগুলো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো, এবং বই, খাতা, কলম, এই তিনটা বিষয়, এই তিনটা জিনিস তোমরা একসাথে নিয়ে বসো এবং মনোযোগ, এই সবগুলোর কম্বিনেশন করে পুরো যতটা সময় আছে ততটা সময় থাকো। আমি নিশ্চিত করে বলছি যে ক্লাস শেষে তোমার কাছে মনে হবে যে না, এই যে অধ্যায়টা অনেক বেশি হিবিজিবি মনে হচ্ছে, এই যে অনেক বেশি বেশি অগোছালো, তারপর হচ্ছে কেমন যেন এখান দিয়ে পড়লে ওখান দিয়ে ভুলে যায়, এই যে প্রবণতা, এই যে ব্যাপারটা, সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার এই ভয়টা কেটে যাবে। কেমন? আচ্ছা, যারা সালাম দিচ্ছ তাদেরকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত থাকো, সেই প্রত্যাশায় রাখি। আমরা প্রথমে যেটা পড়বো যে আরবের অবস্থান ও আয়তন, যে আরব কোথায় অবস্থিত এবং তার আয়তন কত। আচ্ছা, এই ব্যাপারে যদি আমরা প্রথমে দেখি যে ইসলামের জন্মভূমি আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ। তাহলে এখন যদি তোমার এমসিকিউ প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি, তোমরা আমার সাথে থাকো, কমেন্টে তোমরা কমেন্ট করতে করতে আমার সাথে শিখো। কেমন? আমরা কমেন্টে শিখবো, বলবো, তারপর হচ্ছে খাতায় নোট করব। ওভারঅল একটা অধ্যায়, আমরা এই অধ্যায়টা পুরোটা আজকে এখান থেকেই আয়ত্ত করে যাব। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে প্রথম এমসিকিউ একটা, যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম উপদ্বীপ কোনটি, সেটা হচ্ছে আরব উপদ্বীপ। আচ্ছা, এখন উপদ্বীপ বলতে কি বোঝায়? উপদ্বীপ বলতে হচ্ছে যে ভূখণ্ডর তিন পাশ হচ্ছে সমুদ্র বেষ্টিত আর এক পাশ হচ্ছে ভূখণ্ড, অর্থাৎ তিন তিন দিক দিয়ে হচ্ছে সমুদ্র ঘেরা আর এক পাশ হচ্ছে তোমার ভূমি। তো সেই অংশটাকে বা সেই ভূমিকে হচ্ছে উপদ্বীপ বলে। ঠিক আছে, তো পৃথিবীর সবচেয়ে অন্যতম বা পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। আচ্ছা, আরব উপদ্বীপের অবস্থান কোথায়? আবার আরব উপদ্বীপের অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিমে অবস্থিত, সেটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কেমন? আরব উপদ্বীপটা তোমার হচ্ছে এশিয়ার পশ্চিম এবং দক্ষিণ, অর্থাৎ আমরা দেখি না যে যখন পশ্চিম দিকে আমরা ফিরি নামাজে দাঁড়ানোর জন্য, তখন হচ্ছে আমাদের হাতের যে বাম হাত যে পাশটা না, বাম হাত বাড়ালে যে পাশটা দেখা যায়, সেটাই হচ্ছে কি পশ্চিম দক্ষিণ উপদ্বীপ। কেমন? বা ওই পশ্চিম দক্ষিণ। তো তোমরা তাহলে আরবের অবস্থানটা কোথায়? আরবের অবস্থান হচ্ছে তোমার এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। আচ্ছা, এরপরে এখন আমরা তো অবস্থান নিয়ে আলোচনা করছি, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমত আরবের উপদ্বীপটি হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ, আর এটা অবস্থিত হচ্ছে এশিয়ার পশ্চিম দক্ষিণে। এর বাইরে হচ্ছে এখন আরব উপদ্বীপের যে আয়তন পাশাপাশি হচ্ছে তার আশপাশে কি অবস্থিত, সেগুলো নিয়ে এখানে আলোচনা। আমরা যদি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই হিসেব করি, যে পূর্ব অর্থাৎ আমরা যে নামাজে দাঁড়াই, নামাজের পূর্ব পাশ যেটা, ধরো তুমি এখন আরব ভূখণ্ডে দাঁড়িয়ে আছো। কেমন? তুমি আরব ভূখণ্ডে দাঁড়িয়ে আছো, তোমার পেছন বরাবর হচ্ছে পারস্য উপসাগর, আর পশ্চিম বরাবর হচ্ছে কি লোহিত উপসাগর। কি বললাম? যে তুমি আরব, মনে করো তুমি এখন আরব উপদ্বীপে দাঁড়িয়ে আছো, তুমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছো। কেমন? তো এখান দাঁড়িয়ে সোজা বরাবর পূর্ব দিকে যা আছে সেটা হচ্ছে পারস্য উপসাগর, পশ্চিমে হচ্ছে লোহিত উপসাগর। ঠিক আছে, এরপরে তুমি যখন পশ্চিমে দাঁড়ালে, হাতের ডান পাশ হচ্ছে সিরিয়া মরুভূমি, আর হাতের বাম পাশ তথা দক্ষিণ পাশে হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। যে তুমি মনে করো তুমি এখন আরব উপদ্বীপে দাঁড়িয়ে আছো, পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে আছো, তোমার সোজা বরাবর পশ্চিমে হচ্ছে লোহিত সাগর, সোজা বরাবর পূর্ব দিকে হচ্ছে পারস্য উপসাগর। ঠিক আছে, সোজা বরাবর হাতের ডান পাশে হচ্ছে সিরিয়া মরুভূমি, আর বাম পাশে হচ্ছে ভারত মহাসাগর। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখি আমাকে আয়তনটা সহজে বলে দিতে পারবা? তাহলে এখানে দেওয়া আছে এশিয়া, আরবের উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর রয়েছে। আচ্ছা, তাহলে এতটুকু তো ক্লিয়ার। আর এটা হচ্ছে আরব, এই যে আরব উপদ্বীপটা, সেটি
একই সাথে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এটি 3টি মহাদেশকেই সংযোগ করেছে। তো এটাকে একসাথে বলে যে 3 মহাদেশের সংযোগস্থল হচ্ছে আরব উপদ্বীপ। অর্থাৎ আরবের যে দক্ষিণ প্রান্ত যেটা আছে সেটার সাথে আফ্রিকার মিশর অবস্থিত। তারপর হচ্ছে উত্তরে উত্তরে যে কর্নারে যেটা রয়েছে উত্তর পশ্চিমে, সেখানে হচ্ছে ইউরোপ অবস্থিত। কেমন? তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো যে আরব প্রথমত হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। এরপরে আরব উপদ্বীপের অবস্থান কোথায় সেটা হচ্ছে এশিয়ার পশ্চিম দক্ষিণে অবস্থিত। এরপরে এটার চতুর্পাশের সীমানা কি? পশ্চিমে হচ্ছে লোহিত সাগর, পূর্বে হচ্ছে পারস্য সাগর, উত্তরে সিরিয়া মরুভূমি, আর দক্ষিণে হচ্ছে কি ভারত মহাসাগর। ঠিক আছে? আর এরপরে হচ্ছে এটা কোথায় কিসের সংযোগ করে, যে এই আরব উপদ্বীপটা এশিয়া, তারপর হচ্ছে আফ্রিকা এবং ইউরোপ, এই 3টে অঞ্চলকে বা এই 3টে মহাদেশকে একত্র করেছে। ঠিক আছে? তাহলে এই 3 মহাদেশের সংযোগস্থল হচ্ছে কি আরব উপদ্বীপ। এর পরবর্তীতে আমরা যদি যাই যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন নগর কি বা প্রাচীন অঞ্চল কি, সে ব্যাপারে যদি আমরা তোমাদের সাথে কথা বলি। আচ্ছা, এতে বলছি যে পৃথিবীর সবচেয়ে পর্যন্ত সবচেয়ে প্রাচীন জনপদ বা প্রাচীন দেশ বা প্রাচীন ভূমি হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মক্কা ভূমি। তো এই জন্য বলা হচ্ছে এ দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে জনপদের খোঁজ পাওয়া যায় সেটা হলো কি এই আরব উপদ্বীপ। তাই আরবের মক্কা নগরীকে উম্মুল কুরা বা আদিনগরী বলা হয়। ঠিক আছে? উম্মুল কুরা মানে হচ্ছে কি সকল জনপদের জননী, সকল জনপদের জননী। অর্থাৎ উম্মুল কুরা শব্দটা কি একেবারে শাব্দিক অর্থ যদি বলি তাহলে সেটা হচ্ছে কি সকল জনপদের, মানে করিয়াতন হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে কি কুর। তো কুর এর অর্থ হলো হচ্ছে কি জনপদ, তারপর হচ্ছে বা গ্রাম সমূহ, অঞ্চল সমূহ। তো উম্মুল মানে হচ্ছে জননী, মূল। তো উম্মুল কুরা মানে হচ্ছে কি সকল জনপদের জননী। তো সেটাকে কি একসাথে আমরা বাংলায় সুন্দরভাবে বললে হয় কি আদিনগরী। কেমন? তাহলে উম্মুল কুরা অর্থ হচ্ছে কি আদিনগরী। তাহলে আমরা এখানে কয়েকটা এমসিকিউ এখানে অলরেডি সলভ করা হয়ে গেছে আমাদের। ঠিক আছে? আরব উপদ্বীপের পশ্চিমে কি অবস্থিত, পূর্বে কি অবস্থিত, উত্তরে কি অবস্থিত, দক্ষিণে কি অবস্থিত, আরব কিসের সংযোগস্থল, তারপর হচ্ছে সবচেয়ে বৃহত্তম উপদ্বীপ কোনটি, তারপর হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শিলা কোথায় পাওয়া যায়, হ্যাঁ, তারপর হচ্ছে উম্মুল কুরা অর্থ কি। কেমন? এই যে অনেকগুলো এমসিকিউ আমাদের অলরেডি সলভ হয়ে গেছে। যদি আরবের আরো কিছু অংশ দেখি, তাহলে সেটা হচ্ছে আমরা এই স্লাইডের বাহিরে আমরা কিছু পেজ এখানে অ্যাড করব। সেটা হচ্ছে দেখো আরবের নামকরণ কিভাবে হয়েছে। কেমন? আরবের নামকরণের ব্যাপারে হচ্ছে তোমার ধরো 3টা মতামত আছে, আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। প্রথমত হচ্ছে আল আরবা। কেমন? আল আরবা। আচ্ছা, আল আরবা থেকে হচ্ছে কি আরব শব্দের উৎপত্তি। কেমন? এখন আল আরবা কি? আল আরবা হচ্ছে তোমাদের হচ্ছে আরবের যে হিজাজের তায়ামা প্রদেশের একটা অঞ্চলের নাম হচ্ছে কি আল আরবা। কি বললাম? যে হিজাজ নগরীর তায়ামা প্রদেশের একটি অঞ্চলের নাম হচ্ছে কি আল আরবা। কেমন? তো সেই আল আরবা থেকে পরবর্তীতে কি আরব শব্দের উৎপত্তি। কারো মতে হচ্ছে এই আরবটা এভাবে আল আরবা থেকে উৎপত্তি হয়েছে। কেমন? এরপর আমি যদি দেখি দ্বিতীয়টা হচ্ছে কি ইয়া আরব। আরব শব্দের উৎপত্তি হচ্ছে কোত্থেকে? ইয়া আরব থেকে। ইয়া আরব থেকে হচ্ছে কি আরবের উৎপত্তি। তাহলে ইয়া আরব কোত্থেকে আসছে? তাহলে ইয়া আরব হলো আরবদের যে পূর্বপুরুষ কাহতানের একজন ছেলের নাম ছিল কি ইয়া আরব। তো কাহতানের মাধ্যমে যেহেতু আরবের মাঝে সবার মাঝে কি ছড়িয়ে গেছিল, এই জনগোষ্ঠী আরব জনগোষ্ঠী সবার মাঝে ছড়িয়ে গিয়েছিল, সেই জন্য আরবকে কি বলা হয়, এই যে আরবের সেই নামটা ইয়া আরব থেকে এসেছে। ঠিক আছে? তাহলে আমরা 2টা নাম পেলাম। প্রথম হচ্ছে আরব শব্দটি আরাবা থেকে এসেছে, অথবা আরব শব্দটি কি ইয়া আরব থেকে এসেছে। এখন তোমার যদি এখানে তুমি বলতে পারো যে এত কিছু আমার জানার কি প্রয়োজন, তোমার হয়তো এই যে এমসিকিউর পরে যে সৃজনশীলটা থাকবে, সৃজনশীলের খ নম্বর প্রশ্ন তোমাকে দিয়ে দেবে এভাবে যে আরব শব্দের উৎপত্তি ব্যাখ্যা করো, বা আরব শব্দটি কোত্থেকে উদ্ভূত হয়েছে, উৎকলিত হয়েছে, লিখো বা ব্যাখ্যা করে লিখো। তখন তোমার এটা অনেক খুব কাজে দিবে। ঠিক আছে? তাহলে আল আরবা
যেটি তায়ামা প্রদেশের একটি অঞ্চলের নাম। সে অঞ্চলের উপর বেসড করে হচ্ছে কি আল আরবা থেকে আরব এসেছে, অথবা কাহতানের ছেলে ইয়া আরব, আর ইয়া আরবের উপর ইয়া আরবের নামের উপর বেসড করে কি পরবর্তীতে আরব শব্দটি এসেছে। আচ্ছা, এর বাইরে আরেকটা মতামত আছে, সেটা হচ্ছে কি আল আবহার। আল আবহার, আল আবহার, আল আবহার এটি হচ্ছে মূলত একটা হিব্রু শব্দ। আর এই হিব্রু শব্দের মূল অর্থ হচ্ছে কি মরুভূমি। যেহেতু আরব অঞ্চল পুরোটাই বলতে গেলে অনেকটাই মরুভূমি, তো মরুভূমির কারণে বলছে যে এই আল আবহার যে হিব্রু শব্দটা আছে, সেই হিব্রু শব্দটা থেকেই কি নেওয়া হয়েছে, পরবর্তীতে আরব শব্দটি এসেছে। ঠিক আছে, তাহলে আরবের যে নাম, সেই নাম নিয়ে আর আশা করি তোমাদের কোনো কি অস্পষ্টতা থাকার কোনো কিছু নেই। প্রথমত হচ্ছে আরবা, সেটা কি তায়ামা প্রদেশের একটি অঞ্চলের উপর বেস্ট করে কি আরবা থেকে আরব হয়েছে, অথবা ইয়া আরব, সেটা হচ্ছে কি কাহতানের ছেলে ইয়া আরব, আর ইয়া আরবের নামের উপরে পরবর্তীতে কি নামের উপর বেস্ট করে আরব শব্দটা এসেছে। অথবা তৃতীয় আরেকটা মত, সেটা হচ্ছে কি আল আবহার। আল আবহার মানে হচ্ছে যে আল আবহার শব্দটি মূলত হচ্ছে হিব্রু, যার অর্থ হচ্ছে মরুভূমি। তো যেহেতু আরবের অধিকাংশ অংশই হচ্ছে কি মরুভূমি, তো সেজন্যই হচ্ছে কি আল আবহার থেকে আরব শব্দটি এসেছে। তাহলে আরবের এই শব্দটা নিয়ে আর আশা করি তোমাদের কোনো কন্ট্রোভার্সি নেই বা অস্পষ্টতা নাই। এরপরে আরেকটা হচ্ছে কি যে পশ্চিমারা আরবকে সারাসিনি বলে। কি সারা, আচ্ছা সারাসিনি বলে, ঠিক আছে। তাহলে পশ্চিমারা আরবকে সারাসিনি বলে। তো সারাসিনি কোত্থেকে এসেছে, সেটা এসেছে কি সাহারা থেকে। আচ্ছা, সাহারা থেকে সারাসিনি। সাহারা শব্দের অর্থ কি মরুভূমি। তাহলে এই যে আরবের এই চারটা নাম, যে একটা হচ্ছে গোত্রের উপরে বেসড করে, একটা হচ্ছে নামের উপরে বেসড করে, আরেকটা হচ্ছে অঞ্চলের উপরে বেসড করে, আরেকটা হচ্ছে কি এই পশ্চিমাদের দেওয়া নামের অনুসারে। তাহলে এই যে চারটা নাম, এই চারটা নাম নিয়ে তোমরা অবশ্যই, যদি খ নম্বর প্রশ্নের উত্তর আসে যে আরব শব্দের উৎপত্তি কিভাবে হলো, আরব শব্দের উৎপত্তি বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এর পাশাপাশি তো তোমাদের অনুদয় ক জ্ঞানমূলক এবং এমসিকিউ অনেকটা সহজ হয়ে গেল, তাই না? তাহলে এই যে নাম নিয়ে আশা করি আর তোমাদের কোনো ইয়ে নাই, যে নাম নিয়ে আর আশা করি কোনো সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যে ইয়েটা আছে সেটাতে যাই। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয়তে আসি যে আরব শব্দের ব্যাপ্তি, অর্থাৎ আরব বললে কি বোঝায়, কি শুধুমাত্র অঞ্চলকে বোঝায়, না আরব বলতে মানুষকে বোঝায়, নাকি আরব বলতে ওভারঅল অঞ্চল, মানুষ বা সমষ্টি, ওই যে ওই ভূখণ্ডে যা কিছু পাওয়া যায় সবকিছুই বোঝায়। তো এটা তো এটা কিভাবে হয়েছে বা এটা কোত্থেকে হবে, তো সেটাই আর কি বলছে যে শুধু আরব বললে শুধুমাত্র আরবকে বোঝায় না। আরব বলতে হচ্ছে যাদের ভাষা আরবি। প্রথমত একটা শর্ত হচ্ছে কি আরব বলতে তাদেরকেই বোঝায় যাদের ভাষা আরবি। এরপর হচ্ছে দ্বিতীয়, যারা আরব বংশোদ্ভূত, অর্থাৎ যাদের বংশগতভাবে যারা আরবি। তাহলে বুঝতে পারছো একটা কথা, অর্থাৎ যারা বংশ পরম্পরায় আরবি তাদেরকে আরব বলে। এমনি ভাবে যাদের মাতৃভাষা আরবি, যাদের মুখের ভাষা আরবি, তারাও কি আরব, এই যে আরবের অন্তর্ভুক্ত। এমনি ভাবে যে এই তিনটা পুরোটা যার মাঝে সমন্বয় করা যাবে সেই হচ্ছে মূলত আরব। তাহলে তৃতীয় নম্বরটা হচ্ছে কি যারা জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপের অধিবাসী, অর্থাৎ আরব উপদ্বীপে যারা বসবাস করে, যারা থাকে, তাদেরকে কি বলা হয়, আরব বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে তিনটা কথা, যে আরব মানে আরব বলতে কি বোঝায়, আরব বলতে মানুষকেও বোঝায়, আরব বলতে স্থানকেও বোঝায়। ঠিক আছে, একজন ব্যক্তি আরব হওয়ার জন্য তিনটা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এক, তার মুখের ভাষা আরবি হতে হবে। দুই, সে আরব বংশোদ্ভূত হতে হবে। তিন, এই যে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপে সে বসবাস করতে হবে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে সেই হবে মূলত কি আরব। তাহলে এই আরব মানে ব্যক্তি আরব কিভাবে হয়, কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একজন ব্যক্তি আরব হয়, সেটা নিয়ে আর আশা করি তোমাদের জন্য কি কোনো অস্পষ্টতা নেই। আবার তাহলে আরেকবার বলছি যে যাদের ভাষা আরবি, যারা হচ্ছে আরব বংশোদ্ভূত, অর্থাৎ যাদের বাপ চাচা দাদা এভাবে ঊর্ধ্বতন পুরুষ যারা আছে সবাই আরব। এই আর তৃতীয়ত হচ্ছে যারা আরব উপদ্বীপে বসবাস করে। এই তিনটা বৈশিষ্ট্যের অধিকারী একজন ব্যক্তিকে কি বলা যায়, আরব বলা যায়। ক্লিয়ার? আচ্ছা,
এর বাইরে আমরা আরো কিছু টপিক এর মধ্যে আমরা অ্যাড করব, যে সেটা হচ্ছে আরবের অধিবাসীদের শ্রেণী বিভাগ, এটা অবশ্য আসবে। আমরা তাহলে আগে যাই, যে আবহাওয়া। আরবের যে বিস্তৃতি অঞ্চল, সেটা নিয়ে যেটা আলোচনা করি, তো সেটা আগে সেই অঞ্চলের আগে আমরা আবহাওয়াটা নিয়ে একবার আলোচনা করি। যে আবহাওয়া হচ্ছে মানে সব সময় গরম আবহাওয়া থাকে। বলতে পারো যে তিন পাশে তো সাগর, সাগর থেকে হচ্ছে যে মেঘ উঠে এসে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, সেটা হয় না কেন? তো সাগর থেকে উঠে যে মেঘটা আসে, আরবের যে মরুভূমির মধ্যে যে সাইমুমটা হয়, অর্থাৎ বালু ঝড়টা হয়, সেই বালু ঝড়ের কারণে যে মেঘ, বালু ঝড়টা তো হচ্ছে উঠে বাতাসের সাথে মিশে যায়, তো মিশে যাওয়ার কারণে সাগর থেকে যে বৃষ্টিটা আসে, যে মেঘটা আসে, সেই মেঘ চুষে নেয়। তো যার কারণে আরবে খুব কমই বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টি মানে মেঘ উপর দিয়ে উড়ে যায়, কিন্তু মেঘের মাঝে কি থাকে না, বৃষ্টি থাকে না। কি জন্য? ওই যে বালু ঝড় সেই বৃষ্টিকে কি করার কারণে, সেই পানি, বৃষ্টির পানি চুষে নেওয়ার কারণেই কি থাকে না, আর সেই খুব বেশি কম বৃষ্টি হয়, এবং সেই মেঘের মাঝে বৃষ্টি থাকে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি যে আরবে উল্লেখযোগ্য যে ব্যাপার হলো, সেটা হচ্ছে আরবে কোনো নদ নদী নেই। আরবে কোনো নদ নদী নেই। আচ্ছা, এরপর হচ্ছে আরব অঞ্চলের আবহাওয়া গরম ও শুষ্ক। অর্থাৎ একটা হয় না যে ঠান্ডা বাতাস গায়ে লাগলে হচ্ছে আরাম লাগে, এরকম ঠান্ডা ব্যাপার কোনো কিছু নেই। এটা হচ্ছে শুষ্ক এবং খুবই রুক্ষ বাতাস। ঠিক আছে, আর শীতকালে এটা হচ্ছে কি, এটা হয় যে অনেক বেশি শীত পড়ে। ইভেন এখনো যে দেখা যায় রাতের বেলা খুব বেশি গরম পড়ে, আর দিনের বেলা খুব বেশি শীত পড়ে। আর সরি, দিনের বেলা খুব বেশি গরম পড়ে আর রাতের বেলা খুব বেশি শীত পড়ে। অর্থাৎ যে মরুভূমিতে তুমি দিনের বেলা চোখ ফেলতে পারবা না, এত গরম। আর ঠিক রাতের বেলা ওই মরুভূমিতেই একেবারে মাইনাসের সমপরিমাণ কি ডিগ্রি নেমে যায়। ঠিক আছে, আচ্ছা, এর বাইরে এবার আমরা যদি একটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি আরবের আয়তন। আরবের আয়তন এবং আরবের হচ্ছে ইয়ে ভূ বৈশিষ্ট্য, সেটা নিয়ে যদি আমরা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে আরবে সাধারণত 3 ধরনের ভূমি পাওয়া যায়। তোমরা এটা একটা, যে আরবের যে ভূমি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা, এখানে একটা প্রশ্ন হতে পারে। কেমন? যে আরবের ভূমি বৈশিষ্ট্য বা ভূ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো, বা ভূ প্রকৃতি নিয়ে আলোচনা করো। তো এখানে আরবের ভূ প্রকৃতি সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কেমন? 3 ধরনের হয়ে থাকে। এর মধ্যে হচ্ছে কি আরব ভূ, আচ্ছা, আরব ভূ প্রকৃতি। তো আরব ভূ প্রকৃতি হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে তোমার মরুভূমি, আরেকটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কৃষি বা কৃষিজ অঞ্চল। ঠিক আছে, আরব এই যে অঞ্চল যেগুলো আছে, সেগুলো এখানে অন্তর্ভুক্ত। তো এই সমগ্র আরবকে এই 3 ভাগে ভাগ করা যায়। কেমন? মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে উর্বর অঞ্চল। তো আরবের এই যে 3 প্রকার, তোমরা লিখে রাখো, আরবের ভূমি 3 প্রকার। একটা হচ্ছে মরু অঞ্চল, ঠিক আছে, আরেকটা হচ্ছে পর্বত, আরেকটা হচ্ছে উর্বর। এই যে 3 প্রকার। তাহলে আরবের ভূমি মূলত হচ্ছে এই 3 ভাগে বিভক্ত। তো অধিকাংশ প্রায় 80% হচ্ছে কি মরু অঞ্চল। এর মাঝে আর পর্বত হচ্ছে মূলত হচ্ছে মক্কা মদিনা সহ এই যে লোহিত সাগরের পাশে যে দীর্ঘ যে একটা পর্বত শ্রেণী আছে, সেটাকেই বলে কি মানে আরবের সেই পর্বত অঞ্চল। আর উর্বর অঞ্চল হচ্ছে আরবে খুব কম, সেটা হচ্ছে তায়েফ, আরবের তায়েফ, ইয়েমেন, তারপর হচ্ছে আর ওমানও কিছুটা আছে, আর এর বাইরে হচ্ছে মদিনা। এই কয়েকটা অঞ্চল হচ্ছে উর্বর। এখানে হচ্ছে তোমার খেজুর, তরমুজ, আঙ্গুর ইত্যাদি ফল সেখানে পাওয়া যায়। কেমন? তাহলে আরবের যে ভূ বৈশিষ্ট্য বা ভূ প্রকৃতি, সেটার মধ্যে হচ্ছে
এই যে বড় যে একটা অঞ্চল, যে সেটা অবশ্যই তোমরা নোট করে রাখো। অবশ্যই কে কে নোট নিছো, কে কে তোমার হচ্ছে খাতা কলম নিয়ে বসছো, সেটা আমাকে একটু জানাও কমেন্টে, কেমন? আর এর মাঝে হচ্ছে আমরা আরেকবার এটা রিপিট করে নিই যে আরবের ভূমিটা মূলত তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে মরু অঞ্চল, যেখানে হচ্ছে মরুভূমি, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পর্বত অঞ্চল, যেটা হচ্ছে কি পাহাড় পর্বত থাকে, আর আরেকটা হচ্ছে উর্বর, যেখানে হচ্ছে অনেক বেশি বৃষ্টিপাত হয় এবং ফল ফলাদি হয়। ঠিক আছে? আমি যদি এটা আরবের তোমার দিয়ে বসাই, যে একটা মানচিত্রের মাধ্যমে যদি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তোমরা আশা করি অনেক বেশি ক্লিয়ার হবে। তো আমি আরবের যে মানচিত্রটা আছে সেটা আমি একটু আঁকার চেষ্টা করছি। অনেকটা এমন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি আরব উপদ্বীপ। তো আরব উপদ্বীপের এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে মূলত এই এখান থেকে এই অঞ্চলটা উর্বর, আবার এই যে এইখানে মদিনা এই সহ এই অঞ্চলটা হচ্ছে উর্বর ভূমি। আর তুলনামূলক এই সাইডে এগুলো হচ্ছে পাহাড় ভূমি। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে মরু অঞ্চল। এখান দিয়ে একটা এই যে শুরু হয়ে এখানে একটা মরু অঞ্চল, আবার এখানে এই বিশাল মরু অঞ্চল। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে নুফুদ, তোমরা পড়ে থাকবা যে নুফুদ মানে হচ্ছে কি লালচে, সাদা লালচে ভূমি। ঠিক আছে? নুফুদ মানে হচ্ছে সাদা লালচে ভূমি। আর এটাকে বলে রাব খালি বা রাব আল খালি। ঠিক আছে? রাব খালি শুধু লিখলাম, রাব খালি মানে হচ্ছে শূন্য ভূমি। আর এরপরে হচ্ছে আর দাহনা, এইটা হচ্ছে দাহনা মরুভূমি। দাহনা মানে হচ্ছে কি লাল ভূমি, কেমন? এ দাহনা। তাহলে এই যে সহজে বুঝে গেলা যে আরবের যে ভূ প্রকৃতি, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর এটা হচ্ছে তোমার হচ্ছে উর্বর ভূমি। এগুলো হচ্ছে উর্বর ভূমি। আর এর বাইরে এগুলো হচ্ছে কি মানে এগুলো মূলত মরুভূমি, আর এর আশপাশে মিলেও পুরোটাও বলতে গেলে মরুভূমি অঞ্চলে, বালু অঞ্চল, কেমন? তাহলে আর এখানে হচ্ছে ভারত মহাসাগর, ভারত, আচ্ছা, এদিকে হচ্ছে লোহিত, লোহিত, হ্যাঁ। আর এরপরে এদিকে হচ্ছে পারস্য, কেমন? এদিকে হচ্ছে পারস্য। আর উপরে হচ্ছে কি সিরিয়া মরুভূমি, এখানে এদিক থেকে। ঠিক আছে? বুঝতে পারলা? তাহলে আরবের মোটামুটি যে অবস্থান সেটা নিয়ে তোমরা আশা করি বুঝতে পারছো। আহ এর বাহিরে, ঠিক আছে, এখন আসো যে তাহলে আমরা আরবের কি কি জানলাম, যে আরবের অবস্থান, তারপর হচ্ছে আরবের ভূপ্রকৃতি, তারপর হচ্ছে আরব কারা, অর্থাৎ আরব বলতে কাদেরকে বোঝায়, অর্থাৎ কি বললে আরব বুঝবো, আমরা আরবকে চিনবো। এর বাইরে আসো এবার আরবের যে জাতিগোষ্ঠীগুলো আছে, বর্তমান যে আরব বা প্রাচীনকাল থেকে আরবের যে জাতিগোষ্ঠী আছে, সেগুলো হচ্ছে কত প্রকার বা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেগুলো নিয়েই আছে এখানে হচ্ছে আলোচনা। দেখো এখানে আরব মূলত হচ্ছে তিন প্রকার বিভক্ত। একটা হচ্ছে আরবে বাইদা, আরেকটা হচ্ছে আরবে আরিবা, আরেকটা হচ্ছে কি মুস্তা আরিবা। আমার আগে মুখে একবার বলে নিই, তাহলে তোমরা সহজে বুঝবা। যে আরবে বাইদা ছিল মূলত হচ্ছে প্রথম প্রাচীন যুগের আরব যারা, অর্থাৎ আদ জাতি, সামুদ জাতি, যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, ধ্বংস করে দিয়েছিলেন। তো তারাই হচ্ছে মূলত কি আরবে বাইদা। তো আরবে বাইদা এর পরে মানে সবাই তো আর একেবারে ধ্বংস হয় নাই, কিছু বাকি ছিল, তাদেরকে বলা হতো কি আরবে বাকিয়া। অর্থাৎ বাইদা শেষ হয়ে গেছে, আর জাতি সামুদ জাতি ওরা ধ্বংস হয়ে যাওয়ার পরে এবার আসছে কি বাকিয়া। বাকিয়ারা আসছে, এই বাকিয়া থেকে আবার দুইটা গোত্র হয়েছে। একটা হচ্ছে কি আরবে আরিবা, আর একটা হচ্ছে কি মুস্তা আরিবা। তো আরিবা মানে হচ্ছে কি, অর্থাৎ যারা মানে প্রকৃত আরব, অর্থাৎ ওই যে বাকিয়া থেকে যারা আরব থেকেই গিয়েছিল। ঠিক আছে? পরবর্তীতে আর কোনো হয় নাই, অর্থাৎ অন্য কোনো ভূমিতে তারা যায় নাই, এখানে তারা স্থায়ী বাসিন্দা। তাদেরকে বলা হচ্ছে আরবে আরিবা। আর আরবে মুস্তা আরিবা বলা হয় কাদেরকে, যারা হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে কি করছে, ঘাটে করছিল বা এখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিল, তাদেরকে বলা হয় কি আরবে মুস্তা আরিবা। তাহলে আরব যে তিন প্রকারে বিভক্ত, যে আরবের জাতিটা,
আরবের জাতির মানুষগুলো যে তিন ভাগে বিভক্ত সেটা আমরা বুঝতে পারলাম। প্রথমত হচ্ছে কি আরবে বাইদা, কি আরবে বাইদা যারা কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন যুগে, যেমন আদ জাতি, থামুদ জাতি। এরপরে হচ্ছে বাইদার পরে কি ছিল, বাকিয়া ছিল। কেমন, আরবে বাইদা, আরবে বাকিয়া, লিখে দিই আমি, আরবে বাকিয়া। ঠিক আছে, তো আরবে বাকিয়া থেকে মূলত আবার কি, এই বাকিয়া থেকে দুইটা দল হয়, একটা হচ্ছে আরবে আরিবা আর একটা হচ্ছে কি আরবে মুস্তাআরিবা। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ কুরাইশ, সেটাও কিন্তু কি এই যে মুস্তাআরিবা থেকে এসেছে। কেমন, এই মুস্তাআরিবা হচ্ছে কি হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই যে বংশধরদের মধ্যে থেকে আদনান নামে একজন ব্যক্তি, তিনি এই মুস্তাআরিবা বংশ বা মুস্তাআরিবা জাতি কি করেছেন, এখানে মুস্তাআরিবা জাতিকে এখানে বসবাস করার স্থায়ী সুযোগ করে দিয়েছিলেন। তো সেখান থেকে হচ্ছে আরব, এখন বর্তমানে আরব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আরবে আরিবা আর একটা হচ্ছে আরবে মুস্তাআরিবা। আর এর পূর্বে যেটা ছিল আরবে বাইদা, সেটা কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই যে আরবের যে প্রকারভেদ, আরবের জাতিসমূহের যে প্রকারভেদ, সেটা নিয়ে আশা করি তোমাদের আর কোনো অস্পষ্টতা নাই। আর আমরা কিন্তু ধীরে ধীরে অনেক কিছু বিষয় আমরা জানতে পারছি। আমরা যদি হিসেব করি তাহলে আরো কিছু বাড়বে। তো আমরা আরো শেষ করি, যেন এই যে প্রথম যে অধ্যায়টা, যে প্রাক আরবের পটভূমি, এই অংশে আরবের ভৌগোলিক অবস্থান, তারপর হচ্ছে আরবের মানুষজন, আরবের ভূমি, ভূপ্রকৃতি, এগুলা নিয়ে, আর এরপরে হচ্ছে কি আরবের আবহাওয়া, এই যে ওভারঅল আরব সম্পর্কে, একটা দেশ সম্পর্কে বা একটা উপদ্বীপ সম্পর্কে তোমাদের যে প্রাচীন ভাবে যে একটা ধারণা দেওয়া দরকার, সে ধারণা আশা করি তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমরা কে কে ক্লাসে আছো আর কে কে নোট করতেছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। কেমন, আমরা আস্তে আস্তে ক্লাসে আগাই। এরপরে এরপরে আরেকটা ঐতিহাসিক দিক থেকে আরব জাতি দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে আরব বেদুইন আর আরেকটা হচ্ছে কি আরব শহরবাসী। তো বেদুইন কারা আর শহরবাসী কারা সেটা আমরা একটু ক্লিয়ার করে নিই। যে আরব বেদুইন হলো কারা, যারা হচ্ছে সকল ধরনের নিয়ম কানুন, তারপর হচ্ছে যে আমরা যে শহুরে জীবন বা শৃঙ্খলাবদ্ধ জীবন, সেই জীবন থেকে মুক্ত হয়ে তারা এক মরুভূমি থেকে আরেক মরুভূমিতে ঘুরে বেড়াতো। সেখানেই তারা জীবিকা আহরণ করতো। তাদের উটের গোশত, তারপর হচ্ছে উটের দুধ, খেজুর ইত্যাদি ওরা কি খাবার হিসেবে গ্রহণ করত। তারপর হচ্ছে বিভিন্ন চারণভূমি, তারপর হচ্ছে তৃণভূমি বা ঝর্ণা ইত্যাদি নিয়ে তারা সবসময় কি করতো, ইত্যাদির খোঁজে থাকতো। এবং এক গোত্র আরেক গোত্রের সাথে এগুলো নিয়ে কি সবসময় যুদ্ধ, তারপর হচ্ছে বিগ্রহে তারা লেগেই থাকতো। ঠিক আছে, তাহলে এই যে আরবের প্রথম যে একটা প্রকার, একটা হচ্ছে কি বেদুইন, একটা হচ্ছে বেদুইন আর একটা হচ্ছে শহরবাসী। শহরবাসী মানে তো হচ্ছে নগরবাসী, যারা শৃঙ্খলাবদ্ধ, তারা হচ্ছে নির্দিষ্ট একটি শাসন, তারপর হচ্ছে নির্দিষ্ট একটা রুলস রেগুলেশন মেনেই চলে। আর এর বাইরে একটা জাতি ছিল যারা উচ্ছৃঙ্খল, যাদের মাঝে কোনো ধরনের কি ছিল না, এই যে মানবিক গুণগুলো তারা খুবই অনেকটাই কি বিলুপ্ত প্রায় ছিল। ঠিক আছে, তো সেই জাতি হলো বেদুইন। তাহলে ভূ-প্রকৃতির তারতম্য অনুসারে আরব অধিবাসীদের দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা শহরেও স্থায়ী বাসিন্দা ও মরুবাসী যাযাবর, যারা বেদুইন নামে পরিচিত। এই দুই শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রা, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুবাসী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে জীবনে স্থায়ী বসবাস শুরু করে। অপরদিকে দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর ব্যক্তি ধারণ করে বা গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এই যে আরবের দুইটি মানে আরবের মাঝে যে মানুষগুলো ছিল, সে মানুষগুলোর এই দুই ধরনের জীবন ধারা, দুই ধরনের বেড়ে ওঠা ইত্যাদি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এর বাইরে আমরা আরো কিছু অধ্যায় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আরব অঞ্চলে কি কি ফল ফসল ইত্যাদি পাওয়া যায়। ঠিক আছে, আরব অঞ্চলে কি কি ফল ফসল ইত্যাদি পাওয়া যায় সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে বলতে গেলে আমরা এখানে অনেকটাই শেষ করে ফেললাম। আচ্ছা, প্রথমত হচ্ছে আরবের মাঝে শ্রেষ্ঠ ফল বা শ্রেষ্ঠ ফসল হচ্ছে কি খেজুর। আর খেজুরকে বলা হতো কি আরবের বৃক্ষরানী। তাহলে দেখো আমি নোট করে দিচ্ছি যে বৃক্ষরানী কাকে বলা হয়, আরবের বৃক্ষরানী। কেমন, বৃক্ষরানী হচ্ছে
কি খেজুরকে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কি যে একজন মরুবাসী বেদুইনের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল আসওয়াদান। আল আসওয়াদান মানে কি, সেটা হচ্ছে দুই কালো জিনিস, একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে পানি। এখন এই যে এটা খুব প্রসিদ্ধ একটা কথা যে একজন মরুবাসী যাযাবরের নিকট খুবই প্রিয় হচ্ছে কি আল আসওয়াদান। তো আল আসওয়াদান মানে কি, তোমাকে হয়তো এটা একটা ইয়ে আসতে পারে যে আল আসওয়াদান, আল আসওয়াদ, আসওয়াদ হচ্ছে এক বচন, এর বহু বচন, এর দ্বিবচন হচ্ছে কি আসওয়াদান। আসওয়াদান মানে হচ্ছে দুইটি কালো বস্তু, দুটি কালো বস্তু, সেগুলো কি কি, খেজুর, খেজুর, এটা হচ্ছে আচ্ছা পানি। তাহলে বুঝতে পারছো মানে আরবের যে বৃক্ষ বা যে ফসল ফল ফলাদি রয়েছে এর মাঝে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে বৃক্ষরানী খেজুর গাছ, আর খেজুর তাদের হচ্ছে অন্যতম একটি ফসল বা ফল। এবং একজন বেদুইনের সর্বসময় কি থাকে, তার মনে আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে দুইটি কালো বস্তু পাওয়ার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে কি পানি। এই দুটো বস্তু তার সবসময় আকাঙ্ক্ষা থাকে। এর বাহিরে, এর বাহিরে আমরা হচ্ছে কি আরো কিছু ফল ফলাদি আমরা দেখতে পাই, যে আরো কিছু ফল ফলাদি উৎপন্ন হয়, তার মাঝে হচ্ছে খেজুর, এরপরে আঙ্গুর, তারপরে হচ্ছে গম, বাদাম, তারপর হচ্ছে বেদনা, কমলা, কমলা লেবু ইত্যাদি, এই সকল ফসল ফল ফলাদি আরবের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডে পাওয়া যেত। তাহলে এই যে আরবের যে বা প্রাক আরব প্রাক আরব পটভূমি, সেই পটভূমির যে অংশটা, সেই অংশটা আশা করি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি যদি শুরু থেকে আরেকবার রিমাইন্ডার দিই তাহলে হচ্ছে তোমরা সহজে আরো বুঝতে পারবা। এটা হচ্ছে দেখো, প্রথম হচ্ছে আরবের আয়তন ও অবস্থান। আরবের আয়তন কোথায়, আয়তন কত, সেটি হচ্ছে কি মূলত 10 লক্ষ, 10 লক্ষ আরবের আয়তনটা হচ্ছে 10,70,000 সম্ভবত, বা 10,27,000 আরবের আয়তন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি আরবের আয়তন বা আরব উপদ্বীপের, কেমন, আরবের আয়তন 10,27,000 বর্গ মাইল। 10,27,000 বর্গ মাইল হচ্ছে আরবের আয়তন। তাহলে এই যে আরবের আয়তন, এরপর হচ্ছে আরবের অবস্থান। আরবের অবস্থান কোথায়, সেটা হচ্ছে এশিয়ার দক্ষিণ পশ্চিমে। আরবের চারপাশে কি আছে, আরবের চারপাশে হচ্ছে তোমার আরবের চারপাশে হচ্ছে দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে হচ্ছে শাম বা সিরিয়া মরুভূমি, পশ্চিমে লোহিত সাগর, আর পূর্বে হচ্ছে পারস্য উপসাগর। আচ্ছা, এর বাইরে আমরা যদি ইয়ে করি যে, এর বাইরে আমরা যদি দেখি যে আরবকে উম্মুল কোরা বলা হয় এই জন্য যে আরবের মাটি হলো বা মক্কা নগরের মাটি হলো পৃথিবীর প্রাচীনতম শিলা, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভূখণ্ড হলো কি আরব ভূখণ্ড, সেজন্য আরবকে আরবে উম্মুল কোরা বলা হয়। আচ্ছা, এই যে এর আয়তন, এই যে 10,27,000 বর্গ মাইল, এটা অলরেডি দেওয়াই আছে, ঠিক আছে। বা এটি হচ্ছে ইউরোপের 1/4, কি ইউরোপের 1/4, আমেরিকার 1/3,
আমেরিকার 1/3, ইউরোপের 1/4 হচ্ছে কি আরব উপদ্বীপ বা আরবের যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডটাই। এরপর হচ্ছে যে আরবের ব্যক্তি, অর্থাৎ আরব বলতে কাকে বোঝায় সেটাই, যে একজন ব্যক্তি কিভাবে বা কতটুকু ক্রাইটেরিয়া মেনটেন করলে সে একজন ব্যক্তি কি হবে, আরব হতে পারবে, সে ব্যাপারে বলা হচ্ছে কি যে যাদের ভাষা আরবি, যারা আরব বংশোদ্ভূত, এরপরে হচ্ছে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপের অধিবাসী যারা, তারাই হচ্ছে মূলত আরব। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো আমার এই যে আমি তোমাদেরকে যে ইয়েটা করাচ্ছি, কোনোটা অসুবিধা আছে বা কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করতে পারো। ঠিক আছে, আমরা পড়ার পাশাপাশি হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বা কোনোটা না বুঝলে অস্পষ্টতা থাকলে সেটাও জানাও, আমরা খুব দুইটা একসাথে সলভ করব। ঠিক আছে, এর বাইরে হচ্ছে যে আমরা দেখালাম যে আরবের যে নামগুলো, যে আরব কোত্থেকে আসছে বা আরব নামটার উৎপত্তি কিভাবে, সেটা হতে পারে সেটা কি আরবা থেকে, একটা অঞ্চলের নাম হচ্ছে কি আরবা, আরবা নামের উপরে বা অঞ্চলের উপর ভিত্তি করে পরবর্তীতে আরব শব্দটি এসেছে, বা অর্থাৎ হচ্ছে ইয়া আরব, অর্থাৎ আরবদের পূর্বপুরুষ কাহতান, কাহতানের ছেলে ইয়া আরব, ইয়া আরবের নামের উপর বেসড করে হচ্ছে কি আরব নামটা এসেছে, এই এক। আর আরেকটা হতে পারে কি আল আবহার, আরব আসছে কোত্থেকে, আল আবহার শব্দ থেকে। আল আবহার এটা হচ্ছে হিব্রু শব্দ, আর এর অর্থ হচ্ছে কি মরুভূমি, যেহেতু আরব ভূমি অধিকাংশই প্রায় 80% হচ্ছে মরুভূমি, সেজন্যই কি আরবকে বা আল আবহার থেকে আরব শব্দ দিয়ে এসেছে। এর বাইরে আরবকে সারাসিনি হিসেবেও আখ্যা দিয়েছিল যে পশ্চিমারা, তো সেটাও কোথেকে এসেছে, সেটাও কি সাহারা শব্দটা থেকে এসেছে, যেহেতু সাহারা শব্দটা অর্থ কি মরুভূমি। ঠিক আছে, তাহলে এই যে সবগুলো নাম আরবের নাম হতে পারে। ঠিক আছে, তাহলে আরবের নামের ব্যাপারে তোমরা আশা করি ক্লিয়ার হয়েছো। এরপর আরবের আবহাওয়া, আরবের আবহাওয়া সবসময় এটা কি উত্তপ্ত লু আবহাওয়া, তারপর হচ্ছে লু হাওয়া বয় মাঝে মাঝে, তারপর হচ্ছে সাইমুম হয়, আর বৃষ্টি খুবই কম হয়। বৃষ্টি খুব কম হওয়ার কারণটা হচ্ছে কি যে লোহিত সাগর, তারপর হচ্ছে ভারত মহাসাগর থেকে যে বা পারস্য উপসাগর থেকে যেই বৃষ্টিটা মেঘের সাথে আসে, সেটা হচ্ছে সাইমুম ঝড়। ঝড়ের কারণে সেই বৃষ্টি থেকে, মেঘ থেকে সেই বৃষ্টিটাকে এই ঝড় চষে নেয়, যার কারণে বৃষ্টি হওয়ার মতো কোনো ধরনের পানি বা কোনো বৃষ্টি অবশিষ্ট থাকে না, মেঘমালা এমনি শূন্যে ভেসে যায়। ঠিক আছে, আর এর বাইরে হচ্ছে কি এটা খুব নাতিশীতোষ্ণ অঞ্চল, আর শীতকালে এটাতে খুব বেশি শীত পড়ে, আর গরমকালে খুব বেশি গরম পড়ে। তবে হ্যাঁ, গরমকালেও দিনের বেলা যেমন খুব বেশি গরম পড়ে, রাতের বেলায় মরুভূমিতে অনেক বেশি শীত পড়ে। ঠিক আছে, এটা হলো মোটামুটি আরবের আবহাওয়া। আর এরপরে হচ্ছে আরবের যে অংশটা, সেটা আমরা দেখাই দিলাম যে আরবের ভূমিটা হচ্ছে মূলত 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর একটা হচ্ছে উর্বর অঞ্চল, আর একটা হচ্ছে মরু অঞ্চল। ঠিক আছে, মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, আর একটা উর্বর অঞ্চল। মরু অঞ্চল হচ্ছে কোথায়, যে মাঝে যে অংশটা, যে আন্নুফুদ, তারপর হচ্ছে রাব আল খালি, আর একটা হচ্ছে কি আর দাহনা, এই অংশটাই হচ্ছে মূলত মরু অঞ্চল। আর এর বাইরে হচ্ছে তোমার যে পাহাড়ি অঞ্চল, সেটা হচ্ছে হিজাজের ভূমি, অর্থাৎ লোহিত সাগরের পাশ ঘেঁষে পশ্চিম পাশের যে অঞ্চলটা আছে সেটাকেই বলে কি পাহাড়ি অঞ্চল। আর এর বাইরে হচ্ছে আরেকটা উর্বর ভূমি, সেটা হচ্ছে ইয়েমেন, তারপর হচ্ছে তায়েফ আর মদিনা, এই 3 অঞ্চল হচ্ছে তুলনামূলক আরবের উর্বর ভূমি। এই 3 অঞ্চলের বাইরে আরবের তেমন একটা উর্বর ভূমি নেই। তাহলে আরবের ভূপ্রকৃতি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হলো। আর এর বাইরে হচ্ছে আরবের জাতিসমূহ। আরবের জাতিসমূহ কারা কারা, কারা আরব জাতি? আরব জাতি বলছে যে আরব জাতি 3 প্রকার। একটা হচ্ছে যারা বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে বাইদা বলে, বাইদা যারা ছিল আদ জাতি, সামুদ জাতি। এর বাইরে হচ্ছে কি আরব আল বাকিয়া, অর্থাৎ যারা অবশিষ্ট ছিল, সেই অবশিষ্টদের মাঝে আবার কি 2 ভাগ হয়ে যায়, একটা হচ্ছে আল আরাবা, একটা হচ্ছে কি মুস্তাআরাবা। আরবা মানে হচ্ছে যারা প্রাচীনকাল থেকেই, অর্থাৎ আরবি, আর যারা সেখানে অবস্থান করছে, কোনো বহিরাগত হিসেবে আগমন করেনি বা বহিরাগত না, তারাই হচ্ছে মূলত আরাবা বা আরিবা। আর এর বাইরে হচ্ছে কি মুস্তাআরিবা। মুস্তাআরিবা যারা হচ্ছে অন্য কোনো ভূখণ্ডে বসবাস করতো, পরবর্তীতে এসে আরবে স্থান করে নেয় বা আরবে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। তো মনে রাখা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্র কুরাইশ, সেটিও কি এই যে মুস্তাআরিবা এই জাতি থেকেই কি উদ্ভূত। এর বাইরে হচ্ছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের একজন উনি যে নিম্নতর পুরুষ, যার নাম আদনান, তিনি মুস্তাআরিবা জাতি গঠন করেন। ঠিক আছে, তাহলে আরবের যে এটা আছে জাতি গঠন নিয়ে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নেই। এর বাইরে হচ্ছে অধিবাসীদের শ্রেণী বিভাগ, যে আরবে যারা বসবাস করতো তাদের যে কয় ধরনের শ্রেণী থাকতে পারে, তাদের হচ্ছে 2 ধরনের আরবের শ্রেণী রয়েছে। একটা হচ্ছে বেদুইন শ্রেণী, আর একটা হচ্ছে কি নগরবাসী। তো নগরবাসী যারা ছিল তারা তুলনামূলক বা মোটামুটি
শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতো, তারা হয়তো কৃষিকাজ বা হচ্ছে নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতো, বা কারিগর হিসেবে তাদের পেশা অনেক বেশি প্রসিদ্ধ ছিল। আর এর বাহিরে বেদুইন যারা ছিল তারা হচ্ছে বিভিন্ন ধরনের হিংস্রতা তাদের মাঝে খুব বেশি ছিল। তারা হচ্ছে উট বা শিকার ইত্যাদি নিয়ে তারা খুব বেশি ব্যস্ত থাকতো, এবং খুবই বিশৃঙ্খল একটি জীবন ছিল তাদের। আর এরপর হচ্ছে যে আরবের ফসল হয় কিনা বা কি হয় সে ব্যাপারে বলা হয়েছে যে আরবের মূলত বা মূল ফসল হচ্ছেই খেজুর। তো খেজুরকে আরবের বৃক্ষরানী বলা হয়। কি, খেজুরকে আরবের বৃক্ষরানী বলা হয়। এর বাইরে হচ্ছে যারা আছে যে ইয়ের ব্যাপারে বলা হচ্ছে খেজুর এবং পানির ব্যাপারে বলা হচ্ছে যে একজন বেদুইনের স্বপ্ন থাকে কি আল আসওয়াদান, দুই কৃষ্ণ বস্তু বা দুইটি কালো বস্তু পাওয়া তার সবসময় স্বপ্ন থাকে। একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে কি পানি। আর এর বাইরে হচ্ছে আরো কিছু ফসল পাওয়া যায়, যেমন খেজুর, আঙ্গুর, গম, বাদাম, বেদানা, কমলা লেবু ইত্যাদি ইত্যাদি আরবের ফসল। এগুলা কি সবসময় আরবে উৎপন্ন হয়ে আসছে। ঠিক আছে, তাহলে আরবের যে ইয়েটা রয়েছে, যে ইতিহাস বা আরবের যে প্রাচীন ইতিহাস যেটা রয়েছে, আরবের ভূখণ্ড সহ সেখানের ওভারঅল যে একটা চিত্র, সেটা আমরা আশা করি ফুটে তুলতে পারছি। এখন তোমরা যারা শুরু থেকে ক্লাসে ছিলে সবার ফিডব্যাকটা অবশ্যই জানাবা। কেমন লাগলো তোমাদের হচ্ছে আজকের এই প্রথম যে অংশের ক্লাস ছিল, সেই অংশটা তোমাদের কেমন লেগেছিল সেটা অবশ্যই জানাও। তা আমরা পরবর্তীতে হচ্ছে এটা তোমাদের ফিডব্যাক অনুযায়ী যদি করো, তাহলে আমরা পরবর্তী যে অংশ আছে আমরা সেটা শুরু করব। সেটা হচ্ছে জাহিলিয়া যুগের বিবরণ। অর্থাৎ আমরা চাই যে প্রথম পরিচ্ছেদ যে আইয়ামে জাহিলিয়া বা জাহিলিয়া যুগ, সেটা আমরা আজকে শেষ করে ফেলবো। এবং অলরেডি আমরা একটা পরিচ্ছেদ শেষ করে ফেলছি। প্রাক আরবের পটভূমি আমাদের অলরেডি শেষ। আর এর বাইরে হচ্ছে যে জাহিলিয়া যুগে এখানে খুব বেশি কিছু নেই। এখানে হচ্ছে আরবের যারা অধিবাসী আছে তাদের অবস্থান কেমন ছিল, তাদের সামাজিক, তাদের অর্থনৈতিক, তারপর হচ্ছে নারীদের অবস্থান, তারপর হচ্ছে কি সাংস্কৃতিক যে চর্চা ইত্যাদি নিয়ে হচ্ছে পরবর্তী যে অংশ জাহিলিয়া যুগের বিবরণ। এই পরিচ্ছেদে হচ্ছে এই দুটি অংশই থাকে। এই অল্প কয়েকটি অংশই আমরা খুব দ্রুতই সেটা শুরু করবো। কেমন, আমরা পরবর্তী অংশ শুরু করছি, সেটা হচ্ছে জাহিলিয়া যুগের বিবরণ। আচ্ছা, এখানে জাহিলিয়া যুগের যে বিবরণ, সেখানে হচ্ছে জাহিলিয়া যুগের যে বিবরণ, সেই বিবরণের ক্ষেত্রে আমরা দুইটি প্রথমত হচ্ছে এটার জাহিলিয়া যুগ বলতে কি বোঝায় বা এটার শাব্দিক যে একটা ব্যাখ্যা বিশ্লেষণ, এরপর হচ্ছে ওভারঅল এটার একটা সংজ্ঞা কি সেটা আমরা আলোচনা করব। তো আমরা যদি শুরু করি, প্রথম হচ্ছে যে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া এটা হচ্ছে কি একটি যৌগিক শব্দ। কিভাবে, এই যে দেখো এখানে দেওয়া আছে যে একটা হচ্ছে আইয়াম আর একটা হচ্ছে জাহিলিয়া। যে এক হচ্ছে আইয়াম আর একটা হচ্ছে জাহিলিয়া, দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হচ্ছে কি আইয়ামে জাহিলিয়া বা আইয়ামুল জাহিলিয়া আরবি বলে। তো এখানে বলছে যে আইয়াম শব্দটি আরবি ইয়ামুন শব্দের বহুবচন। ঠিক আছে, তাহলে ইয়ামুন হচ্ছে এক বচন আর এর বহুবচন হচ্ছে কি আইয়ামুন। অর্থ হলো দিন, যা লাইলুন তথা রাতের বিপরীত অর্থে ব্যবহার হয়। তবে ইয়ামুন শব্দের ব্যবহার সময়, কাল, যুগ, টাইম, পিরিয়ড, এইজ ইত্যাদি অর্থেও হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা এই আইয়াম বা ইয়াউমুন এর আমরা কয়েকটা অর্থ বুঝলাম, কয়েকটা অর্থ জানলাম। যে প্রথমত হচ্ছে আইয়ামে জাহিলিয়া যেটা আছে সেটা দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে আইয়াম আর এটা হচ্ছে জাহিলিয়া। তো আইয়াম শব্দের অর্থ কি? আইয়াম শব্দ প্রথমত হচ্ছে বলছি যে আইয়াম এটি ইয়াউমুনের বহুবচন আর এক বচন হলো ইয়াউম, যার অর্থ হলো কি দিন তথা রাতের বিপরীত। তো এই অর্থটা বিভিন্ন কালে বিভিন্ন সময় বা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন সময়, কাল, যুগ, তারপর হচ্ছে ইংরেজি বললে টাইম, পিরিয়ড, এজ ইত্যাদি। কেমন, এই ইত্যাদি অর্থে এই ইয়াউমুন শব্দটি ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা এখানে আইয়াম জাহিলিয়া বলতে এখানে আইয়াম দ্বারা কি উদ্দেশ্য সেটাও আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা যাই পরবর্তী অংশে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে আইয়াম শব্দ নিয়ে আমরা কথা বলছিলাম। যে আইয়ামুনটা মূলত হচ্ছে ইয়ামুন শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে দিন অর্থাৎ রাতের বিপরীত। তো আইয়ামুন এই শব্দটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন সময়, কাল, যুগ ইত্যাদি। তো কোরআনের একটা ব্যবহার আমরা এখন দেখে নিব।
যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, যে ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, অর্থাৎ মানুষের আজ যার উন্নতি কাল তার অবনতি, তারপর হচ্ছে আজ যার উন্নয়ন আম, অর্থাৎ পরবর্তীতে তার অধঃপতন। তো এই যে উন্নতি আর অবনতির যে একটা পরিবর্তন, তো এটা আল্লাহ তাআলা নিজেই ঘটিয়ে থাকেন। যেমন আমরা দেখে থাকি যে একসময় এই সাম্রাজ্য ছিল, তারপর হচ্ছে এই রাজ্য খুব একটা প্রাইম সময় গিয়েছিল, তারপর পরবর্তীতে সেগুলো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো এইভাবে সেটার একটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এখানে আইয়াম শব্দটা দিয়ে বলা হচ্ছে যে এখানে আইয়াম দিয়ে যোগ বোঝানো হয়েছে। কেমন, যে অতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, এখানে ইয়াউমুন দ্বারা আমরা যেমন দিন বুঝি অর্থাৎ রাতের বিপরীতে দিন, এমনিভাবে ইয়াউমুন শব্দের আরো কিছু অর্থ হতে পারে, এবং তার মধ্যে হচ্ছে কি আইয়াম তথা যুগ। আচ্ছা, এরপর আমরা আসি যে জাহিলিয়া শব্দের ব্যাখ্যা নিয়ে। যে জাহিলিয়া হচ্ছে কি, জাহিলিয়া শব্দটি আরবি জাহলুন শব্দ থেকে উৎকরিত, অর্থ হলো বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, তমসা বা অন্ধকার। ঠিক আছে, তোমরা যে কয়টা অর্থ মনে রাখতে পারো, বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, তমসা বা অন্ধকার। তাহলে ইয়ামুন শব্দের অর্থ হচ্ছে দিন, তারপর হচ্ছে সময়, কাল ইত্যাদি। আর জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে কি বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, তমসা বা অন্ধকার ইত্যাদি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে দেখো, তাই আইয়ামে জাহিলিয়া অর্থাৎ তমসা বা অন্ধকার যুগ। ঠিক আছে, আইয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে কি তমসা বা অন্ধকার যুগ, যাকে ইংরেজিতে বলা হয় কি দ্য এজ অফ ইগনোরেন্স। ঠিক আছে, তাহলে এটা আমরা তাহলে আইয়াম জাহিলিয়া যে যুগ বা যে বিবরণ, সেই বিবরণ পড়ার পূর্বে আমরা আইয়ামে জাহিলিয়া যে শব্দটা আছে সেটা সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, আমরা একজন ব্যক্তির সামনে আমরা কি তার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, কিন্তু তার নামটাই জানি না, তাহলে হলো না। ঠিক আছে, এমনি ভাবে হচ্ছে কি আমরা ধরো এই যে একটা অধ্যায় সম্পর্কে জানবো, কিন্তু অধ্যায়ের নামটা কি, ওই নামের ব্যাখ্যা কি, নামের বিশ্লেষণ কি, বা নাম দ্বারা কি বোঝায় সেটাই যদি আমরা না বুঝি, তাহলে আমরা পরবর্তীতে গিয়ে কি করবো। ঠিক আছে না, তাই সেই জন্য আমরা প্রথম অংশটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করলাম। তাহলে আবার আরেকবার মুখে বলি যে আইয়াম সেটি হচ্ছে ইয়ামুনের বহুবচন, যার অর্থ হচ্ছে দিন, কাল, যুগ, সময়। ঠিক আছে, আর জাহিলিয়া হচ্ছে কি, সেটি হচ্ছে অজ্ঞতা, কুসংস্কার, তারপর হচ্ছে তমসা ইত্যাদি, অন্ধকার। আর পুরোটা সমন্বিত অর্থ হচ্ছে আইয়াম জাহিলিয়া তথা তমসা বা অন্ধকার যুগ, যাকে ইংরেজি বলা হয় কি দ্য এজ অফ ইগনোরেন্স। এরপরে হচ্ছে জাহিলিয়া যুগে আরবের অবস্থান। জাহিলিয়া যুগে আরবের অবস্থান আমরা অনেকটাই বুঝে থাকি, যে যে সমাজে হচ্ছে কোনো ধরনের ছিল না, যে সর্বদাই কৌলিন্য, তারপর হচ্ছে নাই আইন কানুনের কোনো বিধিবিধান ছিল না বা বালাই ছিল না। এরপর হচ্ছে বিশৃঙ্খল, তারপর হচ্ছে গোত্র, সবকিছুর অর্থাৎ সবকিছু তোমার একতার বা ভালো থাকার সবকিছুর ভিত্তি ছিল হচ্ছে গোত্র। গোত্র ভালো থাকলে সবাই ভালো। গোত্রের কারো উপর কোনো আক্রমণ হলে বা হচ্ছে কোনো একটি কলহ বা দ্বন্দ্ব বেঁধে থাকলে হচ্ছে কি সবার সাথে সেই দ্বন্দ্ব লেগেই থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এখানে উল্লেখযোগ্য, আমরা যেখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি আরবরা তুলনামূলক কি ছিল, স্বাধীন চেতা ছিল। এই একটা কথা, এটা মনে রাখবা যে আরবরা তুলনামূলক হচ্ছে স্বাধীন চেতা। এরপর হচ্ছে তারা অসংখ্য গোত্রে বিভক্ত ছিল। গোত্রে শত্রুতা ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। তাদের মানে নিত্য নৈমিত্তিক কাজেই ছিল কি এক গোত্রের সাথে আরেক গোত্রে লেগে থাকা, তুচ্ছ বিষয়। কেউ দেখা গেছে এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে একটু তাচ্ছিল্য করলো, তার হচ্ছে ব্যঙ্গ করলো, ওরা তো হচ্ছে আবার খুব বেশি কবিতা কাব্য নিয়ে পড়ে থাকতো। তো তো দেখা যেত যে একজন আরেকজনকে কি ছন্দ আকারে বা কাব্যিক ভাবে কি একজন আরেকজনকে কি করছে, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, হেয় করছে। তো এগুলো নিয়ে হচ্ছে পরস্পর দ্বন্দ্ব বিগ্রহ এগুলো লেগেই থাকতো। এর বাইরেও হচ্ছে তাদের চারণ ভূমি, উট, তারপর হচ্ছে ব্যবসায়িক মালামাল, এগুলো নিয়ে তারা যুদ্ধ লেগে থাকতো। আর এগুলো হচ্ছে যুগের পর যুগ চলতো, অর্থাৎ এরকম যে একজন তুচ্ছ কারণে একটা যুদ্ধ শুরু হয়েছে, সেটা কি যুগ থেকে যুগ, অর্থাৎ একজন মানুষ, তার দাদা, তার বাবা, এইভাবে তার ঊর্ধ্বতন পুরুষ থেকে কি এক গোত্রের সাথে আরেক গোত্রের এই দ্বন্দ্ব দেখে আসছে। এর মাঝে হচ্ছে বলছে কি তাদের মাঝে যে ছিল কি নীতি ছিল খুনের বদলা নেওয়ার জন্য তারা যুদ্ধ করতো, অর্থাৎ খুনের বদলা খুন, রক্তের বদলা রক্ত, এটাই ছিল তাদের কি মূলনীতি। ঠিক আছে, তো বলতেছে যে ইসলাম পূর্ব যুগে আরবে প্রায় 17টি যুদ্ধ সংঘটিত হয়। তাহলে বলতে পারবা যে ইসলাম যুগে কি হয়, ইসলাম পূর্ব যুগে আরবে প্রায় 17টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। আচ্ছা, আমরা হচ্ছে এখানে দুইটা বিষয়ে এখানে একটা আলোচনা করলাম। প্রথমত হচ্ছে আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি, আর এরপরে হচ্ছে যে আইয়ামে জাহিলিয়া যুগের যে একটা বিবরণ,
সেটার একটা সংক্ষিপ্ত রূপ আমরা এখানে পেলাম। এর বাইরে আমরা একটা নতুন বিষয় এখানে অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়ার যুগ, অর্থাৎ কোন যুগকে বা কত সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটি টপিক বা গুরুত্বপূর্ণ একটি অংশ। ঠিক আছে, যে আইয়ামে জাহিলিয়ার যুগ। আচ্ছা, লিখছি আমি। আইয়ামে জাহিলিয়ার ব্যাপ্তি। আচ্ছা, আইয়ামে জাহিলিয়ার ব্যাপ্তি নিয়ে কথা আছে। সেটা হচ্ছে যে কোন যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। আইয়ামে জাহিলিয়া বলা হয় মূলত হচ্ছে, এখানে তিনটা মতামত আছে। একটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে পুরো সময়টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব সময়টা পর্যন্ত পুরোটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। এটা হচ্ছে কারো মতামত, কিন্তু এটার ব্যাপারে হচ্ছে কি, এই মতামতের ব্যাপারে রয়েছে, সেটা হচ্ছে কি এই মতামত সঠিক না। কি জন্য? যে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য বিভিন্ন নবী রাসূলকে বিভিন্ন জাতিতে প্রেরণ করেছেন। ঠিক আছে, বিভিন্ন জাতির কাছে প্রেরণ করেছেন, এবং বিভিন্ন সভ্যতা, এই সভ্যতার কারণে মানুষ আজকে এত উন্নত। সেই সভ্যতাগুলোকে কি করা হচ্ছে, যদি বলা হচ্ছে পুরোটাই অন্ধকার যুগ বা পুরোটাই হচ্ছে কি অজ্ঞতার যুগ, তাহলে সকল নবী রাসূলকেও অস্বীকার করা হয়। এমনি ভাবে হচ্ছে কি সকল এই যে সভ্যতা এবং এত উন্নতি যারা করেছে তাদেরকে সবাইকে কি করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। তা আমরা সেই যুগকে কি বা আমরা এই যুক্তি বা এই যুক্তির ব্যাপারে নয় বা পক্ষে নয়। তাহলে আমরা প্রথম মতামত আমরা পেলাম কি, যে প্রথম মতামত হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা একবার একটা মতামত পেলাম যে আইয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়। যে কারো মতে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আগমন পর্যন্ত পুরো সময়টাকে কি আইয়ামে জাহিলিয়া বলে। এর বাইরে হচ্ছে দ্বিতীয় মতামত, যে দ্বিতীয় মতামত হলো দ্বিতীয় মতামত হলো কি, যে আইয়ামে জাহিলিয়া দ্বিতীয় মতামত হলো হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে, ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে, ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এই যে এই মাঝের যে সময়টা, এই সময়টাকে কি বলা হচ্ছে, যে এই সময়টা হচ্ছে আইয়ামে জাহিলিয়ার যুগ। কিন্তু এই যুগের এই ব্যাপারেও কি পাওয়া যায় না, কোনো সত্যতা বা নির্ভুলভাবে এই বক্তব্য উপস্থাপিত হয় না। এই জন্যই যে আরবের উত্তরে এবং দক্ষিণে কিছু সভ্য, তারপর হচ্ছে কিছু জাতির নিদর্শন পাওয়া যায়, যারা হচ্ছে সুশৃঙ্খলভাবে থেকে তাদের জীবন যাপন করতো, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য বা কারিগরি পেশা ইত্যাদি নিয়ে হচ্ছে কি তারা খুব ভালোভাবে অবস্থান করতো এবং খুব ভালোভাবে জীবন যাপন করতো। তো তাদের এই যে মতামত, দ্বিতীয় মতামত যেটা, যে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে পুরো সময়টা, এই সময়টাই কি পুরোটাই জাহিলিয়া যুগ, এটাও কি অনেকটাই বলতে গেলে সঠিক নয়। তৃতীয় একটা মত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের, এটা আমি লিখছি না, এমনি বলে দিচ্ছি। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছুকাল পূর্বে, অর্থাৎ অনেকে বলে থাকে সেটা হচ্ছে কি 100 বছর, 100 বছর পর্যন্ত শুধুমাত্র হিজাজ অঞ্চল, এর আশপাশে যে হিজাজের আশপাশের যে অঞ্চলগুলো সেগুলো না, শুধুমাত্র হিজাজ অঞ্চলের যেই অজ্ঞতা বা কুসংস্কারপূর্ণ যে একটা পরিবেশ ছিল সেটাকেই কি আইয়ামে জাহিলিয়া বলে। ঠিক আছে, তাহলে আমরা আইয়ামে জাহিলিয়া সম্পর্কে তিনটা মত পেলাম। একটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এটাকে আইয়ামে জাহিলিয়া যুগ বলে, আমরা সেটাকে প্রত্যাখ্যান করলাম। দ্বিতীয় মতামত হচ্ছে কি হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সেই মতটাও কি গ্রহণযোগ্য নয়। তৃতীয় আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছুকাল পূর্ব, অর্থাৎ সম্ভবত 100 বছর পূর্ব পর্যন্ত সময়কালকে, হিজাজ অঞ্চলের যে সময়কাল ছিল সেটাকেই কি বলা হয়, আইয়ামে জাহিলিয়া বা জাহিলিয়ার যুগ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা আইয়ামে জাহিলিয়া নিয়ে আর আমাদের কোনো ইয়ে নেই। আমরা এরপরে হচ্ছে আরবদের সামাজিক অবস্থান, সামাজিক অবস্থানের ব্যাপারে যদি বলি, দেখো সামাজিক অবস্থার ব্যাপারে বলা হচ্ছে যে আর ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। বিভিন্ন পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, কুসংস্কার, অনাচার, অরাজকতা, ঘৃণ্য আচার অনুষ্ঠান ও নিন্দনীয় কর্মকাণ্ডে কলুষিত হয়ে পড়ছিল সমাজ।
গোত্রভিত্তিক আরব সমাজের দুটো পৃথক শ্রেণী, মরুবাসী বেদুইন এবং শহরবাসী আরবদের জীবনযাত্রা প্রণালী ছিল একই সূত্রে গাঁথা। উভয় শ্রেণীর বৈবাহিক সম্পর্ক, আচার অনুষ্ঠান, ধ্যান ধারণা ও রীতিনীতি ছিল প্রায় একই। ঠিক আছে, এখানে হচ্ছে যে আরবদের যে সামাজিক অবস্থান, এই সামাজিক অবস্থানের মধ্যে সবচেয়ে বড় যে বৈষম্যতা দেখা যেত বা কৌলিন্য দেখা যেত সেটা হচ্ছে বংশগত গৌরব। ঠিক আছে, তোমরা এর পাশাপাশি এটা উল্লেখ করতে পারো যে বংশগত গৌরব। ঠিক আছে, যারা শুরু থেকে আছো বা শেষ পর্যন্ত আশা করি তোমরা থাকবা, তোমরা এগুলো নোট করো যে বংশগত গৌরব এই সামাজিকভাবে হচ্ছে এই যে বিভিন্ন শ্রেণী নির্ধারিত হতো বংশগত বা গোত্রগত গৌরবের কারণে। অর্থাৎ এই যে গোত্রপ্রীতি বা বংশ গৌরব এটা একই কাজ বা একই যে বৈশিষ্ট্য সেটি যারা শহরে বসবাস করতো শহুরে তাদের মাঝেও ছিল, যারা মরুবাসী ছিল বেদুই তাদের মাঝেও এই যে বংশ গৌরব বা হচ্ছে বংশগত কৌলিন্য ইত্যাদি তাদের সবার মাঝে ছিল। তাহলে এই যে সামাজিক অবস্থানের ক্ষেত্রে হচ্ছে কি যে এই বিশেষ করে বিভিন্ন পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, কুসংস্কার, অনাচার, অরাজকতা, এই যে শব্দগুলো এগুলো খুব ভালোভাবে খেয়াল করো। কি বিভিন্ন পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, কুসংস্কার, অনাচার, অরাজকতা, আচ্ছা, নিন্দনীয় কর্মকাণ্ডে কলুষিত হয়ে পড়েছিল। তাহলে আরবের তৎকালীন সামাজিক অবস্থা বা সামাজিক বৈশিষ্ট্য ছিল কি যে তারা বিভিন্ন পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, কুসংস্কার, অনাচার, অরাজকতা ইত্যাদির মধ্যে তারা কি জড়িয়েছিল। আর বিশেষত তাদের মাঝে এই যে বংশগত কৌলিন্য বা বংশগত গৌরব বা বংশের গৌরব, এই যে এই ব্যাপারটা তাদের মাঝে খুবই প্রকট ছিল এবং এর ফলে তাদের মাঝে শ্রেণী বৈষম্য, সামাজিকভাবে একটা শ্রেণী স্তর তাদের মাঝে কি ছিল বিদ্যমান ছিল, বজায় ছিল। তো যার কারণে সামাজিকভাবে সবাই এই সমানভাবে সমাজে বসবাস করতে পারতো না এই বংশগত কৌলিন্যের কারণে। আচ্ছা, এর বাইরে যদি আমরা হিসেব করি যে সেটা হচ্ছে নারীর অবস্থান। নারীর অবস্থান যদি বলতে চায় যে নারীর ক্ষেত্রে বলা হচ্ছে যে ঐতিহাসিকদের প্রসিদ্ধ মতানুযায়ী সে যুগে আরব, রোমান, পারস্য সাম্রাজ্য সহ সমগ্র বিশ্বের সমভাবে নারীর অবস্থান ছিল সীমাহীন, অবমাননাকর ও হৃদয় বিদারক। তারা ভোগের সামগ্রী ও অস্থাবর সম্পত্তি হিসেবে পরিগণিত হতো। সমাজে তাদের কোনো রকম মান মর্যাদা বা অধিকার ছিল না। একজন পুরুষ যত খুশি বিয়ে করতে এবং যত খুশি তালাক দিতে পারত। তৎকালীন আরবে 4 ধরনের বিবাহ ব্যবস্থা প্রচলিত ছিল। আচ্ছা, এটা হচ্ছে একটা এর বাইরে উল্লেখযোগ্যভাবে একটি অংশ যেটা আরব সমাজে খুব বেশি প্রচলন ছিল সেটা হচ্ছে কন্যা সন্তানের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা। ঠিক আছে, আচ্ছা, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা অর্থাৎ কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান হতো তাহলে সে সামাজিকভাবে এত বেশি লজ্জায় পড়ে যেত যে সে তৎক্ষণাৎ অর্থাৎ তার মেয়েকে তার জীবন্ত অবস্থায় কি করতো মাটিতে পুঁতে ফেলতো। এরপরে হচ্ছে এর বাহিরে যে মহিলা অর্থাৎ যে স্ত্রী লোক এই মহিলা কন্যা সন্তানকে জন্ম দিল তার জীবনেও একটা ভয়াবহতা নেমে আসতো। ঠিক আছে, তো সে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো। তো এই অংশটা বিশেষ করে আরবদের সাথে খুব বেশি রিলেটেড যে জাহিলি যুগে ওভারঅল তো বলছে যে আরব, রোমান, পারস্য যে এই 3টা অঞ্চলে আরব নারীদের অবস্থান খুবই শোচনীয় ছিল। কিন্তু বিশেষ করে আরবদের মাঝে এই যে জীবন্ত যখন একজন মানুষের কন্যা সন্তান হতো তো সে সামাজিকভাবে এর জন্য লজ্জায় বা হচ্ছে কি সামাজিকভাবে বয়কট ইত্যাদির ফলে সে কি করতো তার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলতো। এবং যে মহিলা, যে ব্যক্তি, যে স্ত্রী লোক এই কন্যাকে জন্ম দিল সেও কি করতো, সেও নির্যাতন, অপমান, অপদস্থতার শিকার হতো। তাহলে এই যে সামাজিক অবস্থার ক্ষেত্রে বা নারীদের অবস্থানের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর বাইরে যদি আসো আরবদের রাজনৈতিক অবস্থা যদি খেয়াল করো তাহলে সেটা হচ্ছে প্রাক ইসলামিক যুগে আরবের রাজনৈতিক অবস্থাও ছিল চরম অরাজকতা ও বিশৃঙ্খলায় ভরপুর। তাহলে আরবের রাজনীতি ছিল বা রাজনৈতিক অবস্থা ছিল চরম অরাজকতা ও বিশৃঙ্খলায় ভরপুর। এই শব্দগুলো এগুলো তোমরা টুকে নাও বা নোট করে নাও বা হচ্ছে পেন্সিল থাকলে পেন্সিল দিয়ে দাগিয়ে নিবা। ঠিক আছে, বইতে যে এই শব্দগুলো স্পেসিফিক এই শব্দগুলো যখন তুমি খুব বেশি আয়ত্ত করতে পারবা এবং তুমি প্রয়োগ করতে পারবা তখন তোমার লেখার মানটা অনেক বেশি ভালো হয়ে যাবে এবং অন্যদের থেকে তোমার লেখা দেখলেই সবাই বুঝবে যে
মানে তুমি পড়ে আসছো আর আরেকজন শুধুমাত্র হয়তো পরীক্ষার আগে পড়ে আসছে, দুইটার মাঝে তোমার এই লেখাগুলো খুব বেশি পার্থক্য করে দিবে, বিশেষ করে এই শব্দ চয়নগুলো। ঠিক আছে, যে রাজনৈতিক অবস্থা ছিল চরম অরাজকতা ও বিশৃঙ্খলায় ভরপুর। আচ্ছা, এর বাইরে হচ্ছে কেন্দ্রীয় শাসন ছিল না। তারপর হচ্ছে না কোনো সংবিধান, মন গড়া মতবাদের ছায়ায় আদিম যুগের বৈশিষ্ট্য পরিপূর্ণ গোত্রীয় শাসন ব্যবস্থা পরিচালিত ছিল। তাহলে গোত্রীয়, মূল কথা হচ্ছে গোত্রীয় শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে গোত্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল? সেটা হচ্ছে আদিম যুগের বৈশিষ্ট্যে পরিপূর্ণ। আদিম যুগের বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি মন গড়া মতবাদের ছায়া। তাহলে এই যে কয়েকটা বৈশিষ্ট্য কথা বললো যে গোত্রীয় শাসনটা কেমন, এটা হচ্ছে কি মন গড়া মতবাদের ভিত্তিতে। এরপর হচ্ছে সেটা হচ্ছে কি আদিম যুগের বৈশিষ্ট্যে পরিপূর্ণ। তাহলে এই গোত্রীয় শাসন ব্যবস্থা ছিল এমন। এর বাইরে সেটা হচ্ছে যে আরবের আরেকটা অংশ তুমি নোট করো, সেটা হচ্ছে আরবের উত্তর এবং দক্ষিণ অঞ্চলে। আরবের উত্তর এবং দক্ষিণ অঞ্চলে, আরবের উত্তর অঞ্চলে ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে কিছু অংশ, আর আরবের দক্ষিণে ছিল পারস্য সাম্রাজ্যের অধীনে কিছু অংশ। ঠিক আছে, আরব উপদ্বীপের উত্তরে বাইজেন্টাইন বা রোমান, ঠিক আছে, রোমানদের অধীনে কিছু অংশ, যারা হচ্ছে কি একটা শৃঙ্খলাবদ্ধ বা একটা হচ্ছে শাসনের আন্ডারে ছিল। আর আরেকটা হচ্ছে কি আরবের দক্ষিণে পারস্য সাম্রাজ্যের অধীনে কিছু অংশ ছিল। আর এই ছাড়া বাকি যে অংশ, বিশাল আরব ভূখণ্ড, প্রায় বলছে কি 10,27,000 10,27,000 বর্গ মাইলের এই আরব ভূখণ্ড অধিকাংশটাই ছিল কি এই যে কোনো ধরনের শাসন মুক্ত, অর্থাৎ সেখানে ছিল গোত্রীয় শাসন। আর গোত্রীয় শাসনের বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে কি আদিম যুগের বৈশিষ্ট্য। আর আরেকটা হচ্ছে সেটার মধ্যে মন গড়া মতবাদ, অর্থাৎ গোত্রের শেখ যা বলতো, গোত্রের প্রধানকে কি বলা হয়? শেখ। এই কথাটা তোমরা নোট করে রাখো, গোত্রের প্রধানকে শেখ বলা হয়। শেখের কথাই ছিল কি গোত্রের নীতি, গোত্রের নিয়ম। আচ্ছা, তাহলে এই যে এর ব্যাপারে একটা হচ্ছে কি একটা ঐতিহাসিক মতবাদ এখানে বা ঐতিহাসিক উক্তি এখানে বলা হয়েছে। আমরা যদি এখানে দেখি আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আরবের অর্থনৈতিক অবস্থা। আরবের অর্থনৈতিক অবস্থান, আমি এটা একটু লিখে দিই। আরবের অর্থনৈতিক অবস্থান। ঠিক আছে, তাহলে জাহিলি যুগে আরবের অর্থনৈতিক অবস্থা কি ছিল সে ব্যাপারে যদি আমরা আলোকপাত করতে চাই, তোমরা অবশ্যই নোট করে রাখো যে 5টা বিষয়, যে আরবদের মাঝে 5 ধরনের শ্রেণী পেশা বিদ্যমান ছিল। অর্থাৎ জাহিলি যুগে আরবদের মাঝে 5 ধরনের শ্রেণী পেশা বিদ্যমান ছিল। এক হচ্ছে কারিগর। কি? কারিগর, লিখে রাখো। কারিগর এরা কি করতো? এরা হচ্ছে মূলত, যেহেতু আরবরা বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত, সে ধরনের মূর্তি এবং যে মূর্তিগুলো তারা তৈরি করতো, এই যেহেতু ওরা মূর্তি নিজেরাই স্বয়ং মূর্তি তৈরি করতো, সেজন্য তাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান খুবই ভালো ছিল। ঠিক আছে, মানে সবাই খুব বেশি শ্রদ্ধা করতো এই কারিগর শ্রেণীকে। এরপরে হচ্ছে ধরো কৃষিজীবী। কেমন? আচ্ছা, কৃষিজীবী এরা হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফসল ইত্যাদি তারা চাষাবাদ করত এবং এর মাধ্যমে হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করত। এর বাইরে হচ্ছে যদি দেখেন ব্যবসায়ী। তৃতীয়ত হচ্ছে, আচ্ছা একজন জিজ্ঞেস করলো, রাফি চৌধুরী জিজ্ঞেস করছে গোত্রীয় শাসন কি? গোত্রীয় শাসন হচ্ছে তোমার ধরো এখন তুমি যে একটা গ্রামে বসবাস করো, ধরো তোমার গ্রামের নাম হচ্ছে রসুলপুর। তো এই রসুলপুরের হচ্ছে ধরো একজন মাতব্বর থাকবেন, তার কথার অধীনেই, অর্থাৎ এখানে কোনো রাষ্ট্রের কোনো নিয়ম চলবে না, তারপর হচ্ছে তোমার সরকারি কোনো নিয়ম চলবে না, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের রুলস এখানে জারি হবে না, বরং তোমার ওই গ্রামের যিনি মাতব্বর, যিনি সর্দার বা যিনি শেখ, আরবি আরবি অনুযায়ী যিনি শেখ, যে সে শেখের অধীনে সে শেখ যা বলবে তাই হবে। ঠিক আছে, তো এটাই ছিল আরবের গোত্র প্রথা। আর এর বাইরে হচ্ছে এখন আমরা আরবদের যে সামাজিক অর্থনৈতিক যে অবস্থান সেটার ব্যাপারে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে আরবদের 5 ধরনের অর্থনীতি বা পাওয়া যেত, জীবিকা পাওয়া যেত। একটা হচ্ছে কি কারিগর শ্রেণী, আরেকটা হচ্ছে কৃষিজীবী, আরেকটা হচ্ছে ব্যবসায়ী, যারা ব্যবসার উদ্দেশ্যে মিশর, যারা ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মিশর, তারপর হচ্ছে সিরিয়া,
তারপর হচ্ছে পারস্য পারস্য সাম্রাজ্য এবং ইন্ডিয়া অর্থাৎ ভারত উপমহাদেশও তারা কি করতো, সফর করতো। তাহলে আরবের সামাজিক অবস্থান আর সরি অর্থনৈতিক অবস্থানে যদি আমরা চিন্তা করি, তাহলে আরবদের মাঝে পাঁচ ধরনের শ্রেণী পেশার মানুষ পাওয়া যেত। একটা হচ্ছে কারিগর, তারা মূর্তি ইত্যাদি কি করতো, তৈরি করতো। আর এই মূর্তি তারা তৈরি করার কারণে তাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান খুবই ভালো ছিল। এরপরে হচ্ছে কৃষিজীবী, যারা বিভিন্ন ধরনের ফল ফসল ইত্যাদি উৎপন্ন করতো এবং এ দিয়েই তারা তাদের জীবিকা সরবরাহ করতো। এর বাইরে হচ্ছে তৃতীয়ত ব্যবসায়ী। ব্যবসায়ী যারা হচ্ছে ব্যবসায়িক পণ্য নিয়ে বিভিন্ন দেশে, বিশেষ করে মিশর, সিরিয়া, তারপর হচ্ছে পারস্য এবং ভারত অঞ্চল, এই অঞ্চলগুলোতে তারা ব্যবসায়িক মালামাল নিয়ে হচ্ছে রীতিমতো যাতায়াত করতো। এর বাইরে হচ্ছে চতুর্থ সুদ, সুদী কারবারি, অর্থাৎ আরবে একটা সম্প্রদায় ছিল, বিশেষ করে ইহুদি। ঠিক আছে, সুদ কারবারি। সুদের কারবারি হচ্ছে এই সুদের কারবারি, এরা মূলত হচ্ছে আরবের সেই ইহুদি শ্রেণী, যারা এই সুদের কারণে, অর্থাৎ এই সুদ সময় মতো পরিশোধ না করার কারণে কি করতো, মানুষ যে সুদের ঋণগ্রস্ত আছে তার ছেলে মেয়ে পরিবার পরিজনকে কি করতো, তারা নিয়ে আসতো, নিয়ে এসে বাজারে গোলাম দাসী হিসেবে কি করে দিত, তারা বিক্রি করে দিত। অর্থাৎ তুমি বুঝতে পারো যে ব্যাপারটা কতটা নৈতিক অধঃপতন বা কতটা বেপরোয়া এবং কতটা বিশৃঙ্খল হলে যে একজন মানুষ তার কি নাই, তার ঋণ দেওয়ার বা ঋণ পরিশোধ করার তার সামর্থ্য নাই, তো সামর্থ্য নাই বিধায় তার ফ্যামিলি অর্থাৎ তার স্ত্রী, ছেলে মেয়ে, তারপর হচ্ছে যারা আছে পরিবারে যারা আছে সবাইকে তারা নিয়ে আসতো, নিয়ে এসে বাজারে বিক্রি করে দিত গোলাম হিসেবে। এটা এটা তুমি ইমেজিন করতে পারো যে এরকম একটা শোচনীয় অবস্থা ছিল। এর বাইরে হচ্ছে এই সুদী কারবারের বাইরে পঞ্চম যারা ছিল তারা হচ্ছে বেদুইন। আর বেদুইনরা তারা হচ্ছে মূলত কি করতো, বিভিন্ন ধরনের পশুচারণ, তারপর হচ্ছে পশু শিকার, তারপর বিশেষ করে বিভিন্ন তৃণভূমির খোঁজে তারা কি করতো, এই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তারা এই চলাচল করতো, তারপর হচ্ছে ঘুরতে ফিরতো। তো এভাবেই হচ্ছে আরবদের যে ওভারঅল যত মানুষজন আছে তারা এই পাঁচটা শ্রেণী পেশায় বিভক্ত ছিল। একটা হচ্ছে কারিগর, একটা হচ্ছে কৃষিজীবী, একটা ব্যবসায়ী, একটা সুদ কারবারি, একটা হচ্ছে বেদুইন। আচ্ছা, এর বাইরে এখন যদি আসি আরেকটা পর্ব, সেটা হচ্ছে যদি আচ্ছা, আজকে সাউন্ডের ব্যাপারে আজকে একটু কনসিডার করো। আশা করি পরবর্তী ক্লাস থেকে সাউন্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা পর্ব নিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে জাহিলি যুগের যে একটা সামগ্রিক চিত্র, সেই চিত্রটা আমরা খুব পেয়ে যাব এবং অলরেডি আমাদের অনেকের আয়ত্ত হয়ে গেছে, অনেকের খাতায় উঠে গেছে। তো আশা করি যারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদের জন্য এই অধ্যায়টা আর খুব বেশি কঠিন মনে হবে না এবং খুব সহজে এবং খুব খুশির সাথে সেই পরীক্ষা লিখতে পারবে। কারণ এই যে অধ্যায়গুলোর মৌলিক বিষয়গুলো কি কি, তারপর হচ্ছে মূল কনটেক্সট কি কি, তারপর টপিকগুলো কি কি, সেগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। এরপর হচ্ছে আরবের ধর্মীয় অবস্থান। আচ্ছা, এই আরবের ধর্মীয় অবস্থান ওকে, আরবের ধর্মীয় অবস্থানের ক্ষেত্রে বলা হচ্ছে যে আরবের মাঝে বিশেষ করে যেটা যে পৌত্তলিক বা মুশরিক। ঠিক আছে, আমরা যদি বলি পৌত্তলিক বা মুশরিক। আচ্ছা, পৌত্তলিক ওরা কি করতো, বিভিন্ন ধরনের জড় বস্তু, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জড় বস্তু যেমন গাছ, তারপর হচ্ছে পাথর, তারপর হচ্ছে বিভিন্ন গুহা, চন্দ্র, সূর্য ইত্যাদি তারা কি করতো, তারা ইত্যাদির পূজা করতো বা ইত্যাদিকে ইলাহ হিসেবে, অর্থাৎ যাবতীয় যা কিছু তাদের কাছে কল্যাণকর মনে হতো তাকেই তারা খোদা হিসেবে গ্রহণ করে নিত। এটা হচ্ছে তাদের পৌত্তলিকদের ধর্মবিশ্বাস। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম শ্রেণী যে পৌত্তলিক। এর মাঝে পৌত্তলিকদের মাঝে তাদের তিনটি মূর্তি বা তিন অঞ্চলের বড় তিনটি শহরে তাদের তিনটি মূর্তি ছিল। ঠিক আছে, তোমরা এগুলো নোট করো যে পৌত্তলিকদের বড় তিনটি মূর্তি ছিল। ঠিক আছে, তিনটি মূর্তি, তিনটি শহরে তিনটি মূর্তি ছিল। একটি আচ্ছা, তিনটি মূর্তি, এটা হচ্ছে তিনটি মূর্তি, এটা এক হচ্ছে লাত, সেটি হচ্ছে কি, কোথায় ছিল, তায়েফে।
আচ্ছা, তায়েফে। এর অর্থাৎ তায়েফের অধিবাসী যারা, তারা লাতের পূজা করতো। লাত ছিল একটি চতুরাকৃতির একটি মূর্তি। আর এরপরে হচ্ছে মানাত, দ্বিতীয়ত হচ্ছে মানাত। মানাত, আচ্ছা, মানাতের ব্যাপারে বলা হচ্ছে যে মানাতটা হচ্ছে কুদায়েত নামক অঞ্চলে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান কুদায়েত, কি কুদায়েত নামক অঞ্চলে তারা এই যে মানাত মানাতের মূর্তি রাখতো। এবং বিশেষ করে এই যে মক্কার যে দুটি, মদিনার যে দুটি গোত্র আউস এবং খাজরাজ, তারা কি করতো, এই যে মানাতের নামে তারা মানত করত বা হচ্ছে তারা বলি দিত। আর আরেকটা হচ্ছে তিন, হচ্ছে এটা আরেকটা উজ্জা। উজ্জা, আচ্ছা, উজ্জা ছিল নাখলা নামক স্থানে। আচ্ছা, তাহলে উজ্জা ছিল কোথায়? নাখলা নামক স্থানে, ঠিক আছে। তাহলে আরবদের মাঝে বা আরব যারা পৌত্তলিক, যারা মুশরিক ছিল, তাদের এই যে তিনটি মূর্তি, এগুলোর প্রতি তাদের অঞ্চল ভেদে খুব বেশি শ্রদ্ধা ছিল। একটা হচ্ছে লাত, যা তায়েফবাসী যার পূজা করত বা যাকে খুব বেশি শ্রদ্ধা করত। এরপরে হচ্ছে মানাত, সেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান কুদায়েত নামক স্থানে ছিল। এবং মদিনার যে দুইটি প্রধান গোত্র, সেটা হচ্ছে কি আউস এবং খাজরাজ, ওরা কি করতো, এই যে মানাতের নামে তারা উপাসনা করতো। আচ্ছা, মানাতের ব্যাপারে বলা হচ্ছে মানাত হলো কি কৃষ্ণ, কালো কালার, ঠিক আছে, কালো বর্ণ। এই মানাত হলো কি কালো বর্ণ। আর এরপরে এটা হচ্ছে কি চারকোনা। এখানে বলা হচ্ছে কি লাত হচ্ছে কি চারকোনা। লাতের বৈশিষ্ট্য হচ্ছে বা লাতের আকৃতি হলো কি লাত চারকোনা। আচ্ছা, তাহলে এই যে বুঝতে পারলা, তাহলে লাত সেটা ছিল চারকোনা, মানাত হলো কালো 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 বর্ণের। আর এরপর উজ্জা, এটা ছিল নাখলা নামক স্থানে। আর কুরাইশরা এই উজ্জাকে কি করতো, খুব বেশি সম্মান করতো। এর বাহিরে কাবা শরীফের ভিতরে একটা মূর্তি ছিল, নাম হচ্ছে হুবল। আমরা জানি কাবা শরীফের ভিতরে বিভিন্ন গোত্র কি করতো, কাবা শরীফের ভিতরে তাদের গোত্রের জন্য একটা করে কি রাখতো, মূর্তি রাখতো। এভাবে কাবা শরীফে হচ্ছে 360টি মূর্তি ছিল। আর এর মাঝে হচ্ছে সবচেয়ে বড় মূর্তির নাম ছিল হুবল। এটা ছিল কি মানস আকৃতির বা মানব আকৃতির, ঠিক আছে। তো আমরা এতটুকু বুঝলাম। এর বাহিরে হচ্ছে তুমি যদি করো আর অল্প কিছু কথা, সেটা হচ্ছে আরবের যে এই যে তিন প্রকার, অর্থাৎ পৌত্তলিক, আর পৌত্তলিকের বাইরে আরো কিছু প্রকার ছিল, সেটা হচ্ছে কি ইহুদি, এরপরে হচ্ছে খ্রিস্টান, আর হচ্ছে কি বা হানাফি। এই ছিল আরবের ওভারঅল ধর্মীয় অবস্থা, ঠিক আছে। তাহলে আরবে ছিল এই প্রথমত হচ্ছে পৌত্তলিক, এরপর হচ্ছে ইহুদিরা তো তারা আল্লাহ তাআলার প্রকৃত সংজ্ঞা সম্পর্কে তারা কি হয়ে গিয়েছিল, তারা গাফেল হয়ে গিয়েছিল, বেখবর হয়ে গিয়েছিল। এরপর খ্রিস্টানের ব্যাপারে বলা হচ্ছে তারা তৃত্ববাদ, অর্থাৎ তিন খোদার বৈশিষ্ট্যে বা তিন খোদায় তারা বিশ্বাসী হয়ে তারা কি করেছিল, সঠিক ধর্ম থেকে বিচ্ছুত হয়ে গিয়েছিল। আর এরপরে এসেছে শুধু আরবের একটা গোত্র ছিল, একটা সম্প্রদায় ছিল, সেটা হচ্ছে কি হানাফি, যারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে যারা একনিষ্ঠভাবে কি করতো, অনুসরণ করত। এবং তারা মূর্তি পূজাকে খুব ঘৃণা করত এবং অপছন্দ করত। তো একমাত্র এই হানাফি সম্প্রদায়ের কিছু মানুষ বা হানাফি কিছু মানুষ ছিল, যারা কি করত, আল্লাহ তাআলার ইবাদত করত। এবং তাদের সংখ্যা খুবই কম, এবং তাদের সংখ্যা এতই কম ছিল যে খুবই হাতে গোনা বলা যায়। যে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ওরাকা বিন নওফেল, তারপর হচ্ছে যায়েদ বিন আমর, আর এরপরে হচ্ছে আবু হানাস, ঠিক আছে। তাহলে উল্লেখযোগ্য কয়েকজন নাম তোমরা নোট করে রাখো, যে যারা হানাফি সম্প্রদায় ভুক্ত ছিল। একটা হচ্ছে যায়েদ ইবনে আমর, সরি, ওরাকা ইবনে নওফেল, যায়েদ বিন আমর, আর একটা হচ্ছে আবু আনাস। এই প্রমুখ, অর্থাৎ খুবই কম সংখ্যক মানুষ ছিল যারা কি করছে, এই যে হানাফি সম্প্রদায় ভুক্ত ছিল, অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলা ইবাদত করত। তাহলে এই যে বিশাল একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের মাঝে বলতে গেলে 80% বা এর থেকে বেশি মানুষ ছিল
পৌত্তলিক, যারা বিভিন্ন জড় বস্তু, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কুসংস্কার ইত্যাদির মাঝে যারা কি ছিল, ইত্যাদি নিয়েই যারা বেঁচে থাকতো। এবং চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, তারপর হচ্ছে পাথর, গুহা, অর্থাৎ যাবতীয় যা কিছু তাদের কাছে কল্যাণকর মনে হতো তাতেই তারা কি করতো, সিজদা করতো, তাকেই তারা তাদের স্রষ্টা হিসাবে মেনে নিত। ঠিক আছে, তাহলে আর এর বাইরে হচ্ছে ইহুদি, খ্রিস্টান আর হানাফি সম্প্রদায়ের লোকদেরকে পাওয়া যেত। তাহলে ওভারঅল এই যে তুমি যদি দেখো যে আরবে, তাহলে জাহিলিয়া যুগের অবস্থান যদি আমরা দেখি, জাহিলিয়া যুগের অবস্থানের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম হচ্ছে জাহিলিয়া শব্দের অর্থ জানলাম। ঠিক আছে, জাহিলিয়া শব্দের অর্থ আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া, এটা আইয়াম ইয়াউমনের বহুবচন, এর অর্থ হচ্ছে দিন, কাল, যুগ, যেমন কোরআন শরীফে আইয়াম দ্বারা যুগ বুঝাইছে। এরপরে হচ্ছে কি জাহিলিয়া, জাহিলিয়া অর্থ হচ্ছে কি অন্ধকার, কুসংস্কার, তারপর হচ্ছে তমসা ইত্যাদি। তাহলে এই যে আইয়াম জাহিলিয়া সামষ্টিক রূপ হচ্ছে কি সেটা হচ্ছে কি তমসার যুগ বা অন্ধকার যুগ। ঠিক আছে, তমসার যুগ বা অন্ধকার যুগকে আইয়ামে জাহিলিয়া বলে। যখন তোমার এটা এই ক নাম্বার বাদ দিয়ে খতে আসবে, তখন এসে তুমি এভাবে ব্যাখ্যা করে দিবা যে আইয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে তমসার যুগ। এরপরে হচ্ছে কি বলবা যে আইয়াম এটি ইয়ামুন শব্দের এক বচন, বহু বচন হচ্ছে আইয়াম, যার অর্থ হচ্ছে দিন, কাল, যুগ, সময় ইত্যাদি। আর জাহিলিয়া সেটি জাহলুন থেকে গঠিত, আর যার অর্থ হচ্ছে অজ্ঞতা, তারপর হচ্ছে কুসংস্কার, বর্বরতা, তারপর হচ্ছে অন্ধকার ইত্যাদি। তাহলে উভয়টা সামষ্টিক রূপ হলো বা সমন্বিত অর্থ হলো কি আইয়ামে জাহিলিয়া অর্থ হলো তমসার যুগ বা অন্ধকার যুগ। ঠিক আছে, তো তমসার যুগ বা অন্ধকার যুগের পর এরপরে বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 100 বছর পূর্বকাল পর্যন্ত হিজাজ এবং তার আশপাশের অঞ্চলের সেই সময়কালকে কি বলা হয়, আইয়ামে জাহিলিয়া বলা হয়। এতটুকু বললে তোমার 2 নাম্বার বা যে প্রশ্নের আন্ডারে আসবে সেই প্রশ্ন তোমার অনেক বেশি সহজ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে হবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত আমরা বলছি যে আইয়ামে জাহিলিয়া যুগের সামগ্রিক অবস্থান ছিল, সেখানে কোনো ধরনের কি ছিল না, কেন্দ্রীয় শাসন ছিল না, এবং কৌলিন্য প্রথা, তারপর হচ্ছে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, তারপর হচ্ছে খুব তুচ্ছ কারণে হচ্ছে একজন আরেকজনের সাথে কি মারামারি কাটাকাটি লেগে থাকতো, এবং এটা অনবরত যুগের পর যুগ চলতে থাকতো। তো এক হিসাবে বর্ণনা করে বলা হচ্ছে যে আরবে প্রায় 1700টা যুদ্ধ এভাবে সংঘটিত হয়েছিল। কতটা ইমেজিন করো, 1700টা যুদ্ধ এভাবে একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের সংঘটিত হয়েছিল। এরপর হচ্ছে কি ফিজার যুদ্ধ, বুয়াস যুদ্ধ, এই ধরনের কিছু উল্লেখযোগ্য যুদ্ধের নাম আছে। এরপর হচ্ছে আইয়ামে জাহিলিয়া যুগের ব্যাপ্তির ব্যাপারে বললাম যে এখানে 3টা মতামত আছে। একটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পুরো কালকেই কি বলে, আইয়ামে জাহিলিয়া বলে। তা আমরা এটা অসত্য বা এটা গ্রহণযোগ্য নয়, এই জন্য তাহলে পূর্বকার সকল সভ্য যুগ বা হচ্ছে সভ্যতা বা সকল নবী রাসূলের অবদানকে অস্বীকার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে কি বলা হয়, আইয়ামে জাহিলিয়া বলা হয়। তো এই ব্যাপারেও কি মতামত হলো যে কি তৎকালীন যুগে, অর্থাৎ এই মধ্যবর্তী সময় যুগে আরবের উত্তরে এবং দক্ষিণে কি কিছু সাম্রাজ্য পাওয়া যায়, যারা হচ্ছে সুশৃঙ্খল ভাবে বা একটা শাসনের অধীনে তারা জীবনযাপন করছিল। এরপরে হচ্ছে তৃতীয় আরেকটা যুগ, যেটা আমি লিখি না, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 100 বছর পর্যন্ত হিজাজ এবং তার আশপাশের অঞ্চলে যে যুগ অতিবাহিত হয় তাকে কি আইয়ামে জাহিলিয়া বা জাহিলি যুগ বলা হয়, এবং এটাই কি অনেকটাই গ্রহণযোগ্য। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আমরা সামাজিক অবস্থান নিয়ে কথা বললাম, যে সামাজিক অবস্থানের ক্ষেত্রে হচ্ছে কি বিভিন্ন ধরনের পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, অনাচার ইত্যাদি শব্দগুলো তোমরা নোট করে রাখবা। এই শব্দগুলো যখন তুমি খাতায় লিখবা, তোমার লেখার ওয়েট এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কিছু অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে কিছু স্পেসিফিক ওয়ার্ড তোমার জানা রাখতে হয় এবং নোট করে রাখতে হয়। ঠিক আছে, তো সেগুলো তুমি সময় অনুযায়ী ব্যবহার করলে তোমার লেখার মান এমনিতেই অনেক ভালো হয়ে যাবে। তো এর মাঝে যে সামাজিক ক্ষেত্রে হচ্ছে এই যে বংশগত গৌরব বা বংশগত কৌলিন্য, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই মনে রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে যে নারীর অবস্থান যদি বলে, যে নারীর অবস্থান ছিল খুবই শোচনীয়, শুধু আরব না, এমনিভাবে পারস্য, তারপর হচ্ছে রোমান এবং সমগ্র বিশ্বব্যাপী আরব নারীদের অবস্থান খুবই শোচনীয় ছিল। তবে উল্লেখযোগ্যভাবে আরবদের ক্ষেত্রে বলা হতো যে তারা সামাজিক বয়কট বা হচ্ছে অপমানের ভয়ে বা অপমানিত হওয়ার কারণে কি করতো, তারা তাদের যে মেয়ে সন্তান হতো তাকে জীবন্ত দাফন করে দিত। অর্থাৎ একজন মেয়ে জন্মগ্রহণ করলো, তার কোনো সামাজিক কোনো রাইট নেই, তার কোনো অর্থাৎ তার কোনো বেঁচে থাকার কোনো রাইটস ছিল না। ঠিক আছে,
তো সেই জন্য তাকে তৎক্ষণাৎ দাফন করে ফেলা হতো, এবং কি যে নারী, যে মহিলা তাকে কি করতো, জন্ম দিত, অর্থাৎ যে মহিলার গর্ভ থেকে এই সন্তান হতো তাকেও কি বিভিন্ন ধরনের অত্যাচার, অবিচারের মুখোমুখি হতে হতো। এর বাইরে যদি আমরা রাজনৈতিক অবস্থান যদি দেখি, যে রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে হচ্ছে তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, গোত্রই ছিল তাদের প্রধান শাসন ব্যবস্থার মূল, এবং গোত্রের প্রধান ছিল যাকে বলা হতো কি শেখ। তো তার বয়স, অভিজ্ঞতা, তারপর হচ্ছে তার সাহসিকতা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে গোত্রপতি বা গোত্রের শায়েখ নির্ধারণ করা হতো, নির্বাচন করা হতো। এর বাইরে হচ্ছে কি যে আরবের উত্তরাঞ্চল সেটি অনেকটা বাইজেন্টাইন বা রোমানদের অধীনে থাকার কারণে কিছু অংশ কি ছিল, রোমানদের শাসনাধীন ছিল, আর কিছু অংশ দক্ষিণ, সেটা হচ্ছে কি দক্ষিণ আরবের দক্ষিণাংশ সেটা পারস্য সাম্রাজ্যের অধীনে এসে কিছু অংশ কি ছিল, পারস্যের অধীনে শাসিত ছিল। তাহলে ওভারঅল আরবের রাজনৈতিক অবস্থা ছিল এটা। এর বাইরে হচ্ছে আমরা এর বাইরে আরবের ধর্মীয় অবস্থানের কথা আমরা বললাম, যে আরবের ধর্মীয় অবস্থান ছিল এমন যে আরবরা চারটা মূর্তি, চার ধরনের মূর্তি করতো, সরি, তারা তাদের মাঝে চার প্রকার ছিল। একটা হচ্ছে পৌত্তলিক, আরেকটা হচ্ছে মুসলিম বা হানাফি, আরেকটা হচ্ছে ইহুদি, আরেকটা হচ্ছে খ্রিস্টান। তো পৌত্তলিকরা তারা উল্লেখযোগ্যভাবে তিনটা মূর্তির পূজা করতো, একটা হচ্ছে লাত, আরেকটা মানাত, আরেকটা উজ্জা। এগুলোর বৈশিষ্ট্য বা কোথায় কোনটার অবস্থান সেটা লেখা আছে। আর এর বাইরে হচ্ছে কি বিশেষ করে কাবা শরীফের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হচ্ছে হুবল। এটা হচ্ছে কি মানবাকৃতি, এই হুবল ছিল মানবাকৃতি। এই মানবাকৃতির হুবল, হুবলের পরে হচ্ছে এই হুবলকে খুব বেশি সম্মান করত। আর এর বাইরে হচ্ছে আমরা আরেকটা কথা বা করলাম যে আরবের সামাজিক অবস্থানের ক্ষেত্রে বা অর্থনৈতিক অবস্থানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আরবের অর্থনৈতিক অবস্থান চার বা পাঁচ শ্রেণী পেশার মানুষজনকে পাওয়া যেত। একটা হলো হচ্ছে কারিগর, যারা মূর্তি ইত্যাদি তৈরি করত এবং যাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল। এটা হচ্ছে কৃষিজীবী, যারা বিভিন্ন ফসল ফল ইত্যাদি উৎপাদনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। আর এটা হচ্ছে ব্যবসায়ী, যারা সিরিয়া, মিশর, পারস্য, ভারত ইত্যাদি অঞ্চলে কি করতো, ব্যবসা পরিচালনা করতো, এর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করতো। এর বাইরে আরেকটা বড় সম্প্রদায় ছিল যারা হচ্ছে সুদী কারবারি, বিশেষত যারা ইহুদি, তারা এটা করতো এবং এর মাধ্যমে হচ্ছে তারা যারা গরিব, তারপর হচ্ছে দুর্বল শ্রেণী রয়েছে সমাজে, তাদের উপর অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দিত। তারা সময় মতো ঋণ পরিশোধ না করতে পারলে তাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজনকে নিয়ে এসে তারা বাজারে বিক্রি করে দিত গোলাম হিসেবে। ঠিক আছে। আর এর বাইরে পঞ্চম প্রকার ছিল আরবের একটা বিশাল অংশ ছিল বেদুইন, যারা শিকার করা এবং বিভিন্ন তৃণভূমি ইত্যাদি খুঁজে বেড়ানোই তাদের কাজ ছিল। এই ছিল আজকের এই অবস্থা বা জাহিলিয়া যুগের সার্বিক অবস্থা। তো আশা করি তোমাদের ইসলামের ইতিহাসের যে প্রথম অধ্যায়টা, যে প্রাক আরবের পটভূমি এবং জাহিলিয়া যুগ, এই অংশের যতটুকু গুরুত্বপূর্ণ এবং যে টপিকগুলো নিয়ে তোমাদের আলোচনা করা দরকার, যে টপিকগুলো নিয়ে তোমাদের পরীক্ষায় আসে এবং যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং আশা করি তোমরা খুবই মনোযোগের সহিত এবং খাতা কলম নিয়ে নোট করে করে ক্লাসগুলো করেছো এবং তোমরা শেষ পর্যন্তই ছিলে, যারা শুরু থেকেই ছিলে তারা শেষ পর্যন্তই ছিলে। সবার সাথে আবার দেখা হবে ইসলামের ইতিহাসের ক্লাসে। সেই জন্য বা সে আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।